মহল্লার সকল মানুষ অবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে, কারণ রাস্তা দিয়ে কোনো রাজা প্রজা আসছে না। আসছে একটা গাড়ি, যেই গাড়িটার দাম 30,800 মার্কিন ডলার। মার্কিন যুক্তরাষ্ট্রের সব থেকে ভালো ক্যাটাগরিতে তৈরি BMW X1, যার মধ্যে অনেক টেকনোলজি রয়েছে। আবার গাড়িটিতে আলাদা করে আরও কিছু জিনিসপত্র লাগানো রয়েছে। প্রথম ঝলকেই সকলের মনে জায়গা করে নিল গাড়িটা। সকলের মনে একই প্রশ্ন, কে এটা যে এত দামি গাড়ি করে মহল্লায় প্রবেশ করলো? মহল্লার সবাই হয়তো গাড়িটি এর আগে কখনো দেখেনি। যারা প্রথমবার দেখলো তারা তো হা হয়ে গেছে। এত দামি গাড়ি দেখে মহল্লার সকল মানুষ চমক লেগে গেছে। মানুষের মধ্যে চমক লেগে গেছে। সকলে হা করে তাকিয়ে আছে, মনের মধ্যে জানার কৌতূহল, কে এটা? অবশেষে গাড়িটা চৌধুরী বাসার সামনে এসে হাজির হলো। সকলে ভাবলো হয়তো চৌধুরীর কোনো আত্মীয় হবে, কিন্তু তবুও মনের মধ্যে সবার জানার কৌতূহল রয়েই গেল। আর সেই জন্য এখনো সবাই তাকিয়ে রয়েছে। অবশেষে মহল্লার সকল মানুষের অপেক্ষার প্রহর ফুরিয়ে এলো। সবাই দেখলো গাড়ি থেকে একটা লোক বেরিয়ে দৌড়াদৌড়ি করে এসে দরজা খুলে দিল। আর তার মধ্যে থেকে যে বেরিয়ে আসলো তাকে দেখে তো সবাই আধামরা হয়ে গেল। সবাই বলাবলি করতে লাগলো, এই ছেলে কেন এখানে? এই ছেলেটা তো দামি গাড়িতে কি করছে? কার গাড়ি এটা? একজন টোকাই হতে দামি গাড়িতে কেন? যে কয়েক মাস আগে ছিল একজন টোকাই, যে রাস্তার পাশে শুয়ে শুয়ে রাত পার করত, মশার কামড়ে যার ঘুম হতো, সেই ছেলে আজ এত দামি গাড়ি নিয়ে মহল্লায় হাজির। গায়ে আছে কোট প্যান্ট। সে যা যা পরে আছে তার দাম অনেক অনেক দামি। মহল্লার কেউ এত দামি কাপড় আগে কখনো দেখেনি বলেই মনে হচ্ছে। অনেক ধনী পরিবারে হয়তো এত দামি কাপড় পরে না। সেই ছেলে আর কেউ না, তাদের মধ্যে করারই একজন। তার নাম শাকিল। শাকিরের এমন পরিবর্তনে মহল্লার সকলকে হা করে তাকিয়ে রইল। কেউ বিশ্বাস করতে পারছে না, সবাই ভাবছে এটা স্বপ্ন। কিন্তু কখনো কখনো চোখের সামনেই স্বপ্নের ঘটনা এসে হাজির হয়। মহল্লার সবাই পাগলের মতো হয়ে গেল। এটা কি করে হতে পারে, যার থাকার বলতে কিছু ছিলই না? অন্যের ফেলে দেওয়া জামা কাপড় কুড়িয়ে নিজে পড়তো, কাকের মুখ থেকে খাবার খেয়ে বড় হতো। সে আজ এই অবস্থায়, এটা কেমনে সম্ভব? এদিকে শাকিল গাড়ি থেকে নেমে প্যান্টের পকেটে হাত ভরে একদম সিনেমার হিরোর মতো দাঁড়িয়ে গেল। আর গাড়ি থেকে আরো একজন নেমে এসে শাকিলের মাথার উপর ছাতা ধরলো। চৌধুরী বাড়ি থেকে চৌধুরীর মেয়ে নীলা এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারলো না। আর তাই সে নিচে নেমে আসলো। নিচে এসে দেখলো সে উপরে থাকতে যা দেখেছে সেটাই সত্যি ছিল। চোখে মুখে ধুলোবালি লেগে থাকা ছেলেটা আজ এত স্মার্ট, হ্যান্ডসাম। মহল্লার আরো সকলের মতো নীলাও এটা বিশ্বাস করতে পারলো না। জিজ্ঞাসাসূচক চেহারা নিয়ে শাকিলের সামনে দাঁড়িয়ে রইল। শাকিল হাতে তুড়ি বাজিয়ে নীলাকে বলল, এই যে মিস, কি দেখছেন? এই আমার বিশ্বাস হচ্ছে না। এটা কি তুই নাকি অন্য কেউ? মাই ডিয়ার, ল্যাঙ্গুয়েজ ভদ্র ভাষায় কথা বলেন। বাপরে, ইংরেজির ডায়লগ তো ভালোই মুখস্থ করছিস। শুনেন মিস নীলা চৌধুরী, আমি আর আগের শাকিল নেই, তাই সো বি কেয়ারফুল। তাই তো দেখছি রে। ঠাস, ভদ্রতা কি একটু জানেন না? নীলার গালে ঠাস করে থাপ্পড় পড়তেই সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যখন নীলা শাকিলকে ফকিরের বাচ্চা বলে অপমান করে থাপ্পড় দিত। নীলা গালে হাত দিয়ে কান্নাময় সুরে বলল, তুই আমায় মারলি? চুপ, একদম চুপ। আমি এখন তোর থেকে হাজার গুণ বড় লোক, তাই আমায় আপনি করে বলবি, বুঝেছিস? যেই ছিল আমার পায়ের নিচে পড়ে থাকতো, আর আজ কিনা সেই তুই আমায় থাপ্পড় মারলি? হ্যাঁ, কারণ তখন শাকিল একটা রাস্তায় পড়ে থাকা ময়লা আবর্জনা ছিল, কিন্তু আজ সেই শাকিল সোনায় পরিণত। তুই না আমায় ভালোবাসিস? ভালোবাসা? তোদের মতো ফকিন্নির মুখে ভালোবাসা মানায় না। শাকিলের এমন কথা শুনে নীলা অবাক হয়ে গেল। সে একই ডায়লগ নীলা শাকিলকে বলতো, শোন মিস নীলা চৌধুরী, যেই টাকা না থাকার কারণে আমার ভালোবাসা তুই অপমান করছিলি, লাথি মেরে রাস্তায় ফেলে দিয়েছিলি, আজ আমি সেই টাকার উপর শুয়ে থাকি। তোর মতো 10টা নীলাকে কেনার যোগ্যতা আমার আছে। নীলা শাকিলের কথা হজম করতে পারছে না। ওর কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে এটা সে আগের শাকিল। বাই দ্য ওয়ে, ধন্যবাদ আপনাকে কেন? আমার নিষ্পাপ ভালোবাসাকে লাথি মারার জন্য, আমায় এই দুনিয়ার নীতি শেখানোর জন্য। কথাগুলো শাকিল এক নিঃশ্বাসে বলে দিল। আর নীলা শাকিলের কথা আগামাথা কিছুই না বুঝে অবাক হয়ে তাকিয়ে রইল। যেই টাকা পয়সা বাড়ি গাড়ির জন্য তোর এত অহংকার, সেই টাকা পয়সা আমি সব কেড়ে নিব। তোদেরকে আমি সেই জায়গায় পাঠাবো যেখান থেকে আমি তোর মতো অহংকারী মেয়েকে ভালোবাসছিলাম। এবার আর চুপ করে থাকলো না নীলা, রাগে গজগজ করতে করতে বলল, তোর এত বড় সাহস, আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিস? সাহসের কি দেখলি? সবে তো শুরু করলাম। পিকচার আবি বাকি হে মেরা দোস্ত। কি ভেবেছিস অন্যের জামা অন্যের গাড়ি নিয়ে এসে আমায় ধমক দেবে আর আমি ভয় পেয়ে যাব? তুই আমার কিচ্ছু করতে পারবি না।
রাস্তায় বসার জন্য তৈরি হয়ে নে মিস নীলা চৌকাট। এই এই, চুপ, একদম চিল্লাবি না। তোকে আমি দেখে নিব। ড্রাইভার, ইয়েস স্যার। আমার আমার হিয়া বড় একটা ফটো নিয়ে এসে এই ম্যাডামের পাশে রেখে দাও। ওকে স্যার। এইবার থেকে যখনই আমায় দেখতে ইচ্ছে করবে আমার ফটোটা দেখে নিয়েন, তাহলেই হবে। তোকে আমি চলি মিস নীলা, আমার একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। শাকিল দাঁত কেলিয়ে এসে গাড়িতে উঠে বসলো। নীলা রাগে হাত পা ছড়াছড়ি করতে লাগলো। ড্রাইভার গাড়ির গেট লাগিয়ে দিয়ে গাড়ি স্টার্ট দিল। শাকিল চোখ বন্ধ করলো। বারবার সে আগের কথাগুলো তার চোখের সামনে ভেসে আসছে। সিটের সাথে মাথা লাগিয়ে শুয়ে পড়ল। তার আগের দিনগুলোতে চলে গেল। চলেন আমরাও ঘুরে আসি শাকিলের সাথে ঠিক কি কি হয়েছিল। ব্যাক টু 5 miles ago। আজ থেকে 5 মাস আগে শাকিল ছিল একজন টোকাই। রাস্তায় রাস্তায় পড়ে থাকতো। পরিবার বলতে কেউ ছিল না। বাবা মা জন্মের পরেই মারা যায়। তার ভাই বোনও ছিল কিনা কোনো আন্দাজ নেই। জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে সে রাস্তায় থাকে। রাস্তার একপাশে শুয়ে রাত পার করে। কাক পাখির মুখ থেকে খাবার নিয়ে খেত। তবুও তার সুখে শান্তিতে দিন কাটতো। ছোট থাকতে রাতের বেলা ঘুম আসতো না। বাবা মায়ের কথা মনে হতো। ছোট শিশুরা সব ছেড়ে রাতে তার মায়ের কোলেই ফিরে যেত। কিন্তু শাকিল সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে রাতে যখন রাস্তার পাশে শুয়ে পড়তো, তখন তার বাবা মায়ের কথা করে খুব করে মনে পড়তো তার। তখন গলা ছেড়ে কান্না করতো। একটু বড় হতেই রাত করে যখন তার বাবা মায়ের কথা মনে হতো, তখন কাগজ দিয়ে পুতুল তৈরি করতো। একটা ছেলে আর একটা মেয়ে। তাদের দুই হাত ধরে বাবা মা বলে ডাকতো আর চোখের পানি ছড়াতো। আস্তে আস্তে বড় হতে লাগলো। একসময় সে অন্যান্য ছেলেদের মতো যৌবনে পদার্পণ করলো। কিন্তু তার পোশাক পরিচ্ছদের কোনো পরিবর্তন হলো না। সে আগের মতোই কালো ময়লা আবর্জনা পরা জামা কাপড়। আর হবে নাই বা কেন? রাস্তার পাশে ধুলাবালির মধ্যে শুয়ে পড়তো। তখনই ময়লা আবর্জনা পড়ে যেত। আর জামা কাপড় কেনার মতো তার মোটেও সামর্থ্য ছিল না। অন্যের ছেঁড়া কাপড় পরেই থাকতো। কখনো না খেয়ে দিন পার করতো। এই একা ছেলেকে কে কাজ দেবে? লেখাপড়া কিচ্ছু জানে না সে। আর এই ব্যস্ত শহরে কারো দিকে কেউ তাকায় না। কারো দিকে কারো তাকানোর সময়ও নেই। রাস্তার কাগজপাতি কুড়িয়ে তা বিক্রি করতো দোকানে। আর তাতে যা টাকা হতো তা দিয়েই একটু খাবার খেত। জন্মের পর থেকে পেট পুরে খাবার সে আজ পর্যন্ত খায়নি। রাতে খেলে সকালে খেতে পেত না। আবার সকালে খেলে দুপুরে খাওয়া হয় না। কোনোদিন তো সারাদিন না খেয়েই কাটাতে হয়। এভাবেই দিন কাটছিল। আস্তে আস্তে সে বড় হলো। এখন মাথা গোজার মতো একটা জায়গা খুঁজে পেয়েছে। রেল লাইনের পাশে একটা পুরনো বাড়ি। তার সাথে আরো কিছু এতিম ছেলে থাকে, তারাও টোকাই। শাকিল এখন সারাদিন কাঁধে বস্তা নিয়ে শহরে পড়ে থাকে, কাগজপাতি কোড়ায় আর সেগুলো এনে বিক্রি করে। এখন আর আগের মতো তার কষ্ট নেই। এখন বড় হয়েছে, গায়ে শক্তি পেয়েছে। এখন তার কাগজ বিক্রি করা টাকা দিয়ে খাবার কেনা হয়, তাতেই তার খুশি। 3 বেলা পেট পুরে না পেলেও বেঁচে থাকার মতো পায় তো তাতেই সে অনেক খুশি। সারাদিন কাগজ প্লাস্টিক কুড়িয়ে বস্তা ভরে এনে মহাজনের কাছে বিক্রি করে। কিছু খাবার নিয়ে আবার চলে যেত রেল লাইনের ধারে। দুমুঠো খেয়ে শুয়ে পড়তো। না তাদের কেউ জোর খাওয়ায় আর না কেউ খাওয়ায় হাত বুলিয়ে ঘুমিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। ঠান্ডার সময় কুয়াশার গুটি গুটি ফোঁটা গায়ে পড়ে। আর ডাস্টবিন থেকে আসা মশা, এরাও তাদের শান্তির ঘুম ভাঙতে পারে না। অনেকদিন হলো এক আন্টি তাকে একটা শার্ট দিয়েছিল। রোদে গরমে কাজ করাতে সে শার্টে ময়লা পড়ার পাশাপাশি অনেকখানি ছিঁড়েও গেছে। তাই ভাবলো সে একটা সুন্দর দেখে শার্ট কিনে নেবে। কিন্তু কেনা বললেই তো আর কেনা হয় না, কেনা নয়, এত টাকা পাবে কই? এদিকে শার্ট না কিনলেও না। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে শাকিল বস্তাটা কাঁধে করে নিয়ে কাগজ কুড়াতে চলে গেল। সারাদিন খাওয়া দাওয়া বন্ধ করে কাগজ কুড়ালো। খাবার কিনতে গেলে তার শার্ট কেনা হবে না, তাই সারাদিন কাগজ কুড়িয়ে সেটা বিক্রি করলো। বেশ ভালোই টাকা পেল। শাকিল এবার সেই টাকা থেকে অর্ধেকটা আলাদা করে রেখে দিল, আর বাকি টাকা দিয়ে রাতের জন্য খাবার নিয়ে ঘরে চলে এলো। রেল লাইনের পাশে এসে দেখলো একটা ছোট্ট মেয়ে বসে কান্না করতেছে। বয়স হবে 8 থেকে 10। ছোট মেয়ের কান্না দেখে সবারই দয়া হয়। শাকিলেরও তাই হলো। এবার শাকিল এদিক ওদিক তাকিয়ে দেখে পাশে একটা ছেলে হাঁটুর ভেতর মাথা গুঁজে বসে আছে। বয়সে শাকিলের সমানই হবে। শাকিল ওই ছেলেটার কাছে গিয়ে বলল, এই, ওই ছোট মেয়েটা কাঁদছে কেন? ছেলেটা চুপ করে থাকলো। শাকিল আবার জিজ্ঞেস করলো, ওর কি বাপ মাও নাই? না, ওটা আমার ছোট বোন। ক্ষুধা লাগছে তাই কাঁদছে। কেন, দুপুরে কি তোরা খাস নাই? ছেলেটা এবারও চুপ। কি হলো বল? কিভাবে খাবো বল? সারাদিন প্লাস্টিক কাগজ কুড়িয়ে যখন মহাজনের কাছে আসি তখন মহাজন অনেক বকা শোনায়। কেন বকা শোনাবে কেন? কালকে খুব অসুখ হয়েছিল, তাই সকাল সকাল বেরোতে পাইনি। সেই জন্য মহাজনের মাল একটু কম হয়েছে। ও,
বকা শুনে কয়েক টাকা দেয় আর সেটা নিয়ে খাবার আনছিলাম, একটা পাউরুটি আর একটা কলা। এটাই তো আমাদের প্রধান খাবার। কিন্তু এখানে এসেই খাবার রেখে আমার ছোট বোনকে খুঁজে নিয়ে এসে দেখি কুকুরে সব খেয়ে নিয়েছে। কপালে খাবার না থাকলে হয় না, কাঁদিস না, চল আমার কাছে আয়। ছোট্ট মেয়েটা শাকিলের হাতে খাবার দেখে একবার ওর ভাইয়ের দিকে তাকায় আর একবার খাবারের দিকে। শাকিল বুঝতে পারলো ওর বড় ভাই আসতে না বললেও সে আসবে না, তাই শাকিল বলল, এই শোন, আজ থেকে আমি আর তুই বন্ধু। সত্যি বলছিস তো? হ্যাঁ সত্যি বলছি। নে এবার আয়, তিনজন মিলে আমার খাবারটা ভাগ করে খাই। ছেলে অনেক ভেবেচিন্তে রাজি হয়ে গেল। ছেলেটার নাম ছিল রকি, মেয়েটার নাম রানী। শাকিল পরে রকির কাছে জানতে পারে তার বাবা মা ছিল খুব গরিব, কয়েকদিন আগে ক্যান্সারে মারা গেছে। তখন থেকে ছোট বোনকে মানুষ করতে সে জীবন যুদ্ধে পা বাড়ায়। আস্তে আস্তে শাকিল আর রকি খুব ভালো বন্ধু হয়ে যায়। সকালে পাখি ডাকার আগে ঘুম থেকে উঠে ছোট বোন রানীকে সাথে করে নিয়ে রওনা হয় তারা প্রতিদিনের ডিউটিতে। শাকিল আর রকি কাগজ কুড়ায় কিন্তু রানীকে কুড়াতে দেয় না। তাদের দুই বন্ধুর স্বপ্ন রানীকে তারা মানুষের মতো মানুষ করবে, অনেক পড়াশোনা করাবে, সব মানুষের মতো সেও চাকরি করবে। এটা ছিল শাকিল আর রকির স্বপ্ন। এই জন্য দিন রাত কাগজ কুড়াতো, অলিতে গলিতে দরজার সামনে খবরের কাগজ পলিথিন কুড়াতো, রাস্তা রাস্তা মানুষের কাছে হাত বাড়াতো। কিন্তু মানিব্যাগে বড় বড় নোটের মাঝে টোকাইতে দেওয়ার মতো টাকা কেউ রাখতো না। কেউ কেউ খালি হাতে ফেরত দিত, আবার কেউ কেউ ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দিত। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ থাকতেও আজ তারা এতিম ভিখারি। আসলে এর জন্য মানুষ দায়ী। মানুষদের মাঝে যদি মায়া মমতা থাকতো তাহলে রেল লাইনের পাশে ছেঁড়া বস্তা গায়ে দিয়ে শুয়ে থাকা ছেলেটিকে দেখে তার একটু হলেও মায়া হতো। আর তাদের জন্য কিছু না পারলেও মাথায় হাত বুলিয়ে একটা হাসিটা তো দিতে পারতো। তাতে দেখবা তারা পৃথিবীর সব থেকে বেশি খুশি হয়েছে। তারা আপনার টাকা পয়সা জায়গা জমি কিচ্ছু চায় না, চায় শুধু আপনাদের একটু ভালোবাসা আর একটু বেঁচে থাকার আশা। যাই হোক, ওদিকে যাব না, গল্পে ফিরে আসি। শাকিল আর রকি সারাদিন কাগজ, প্লাস্টিকের পুতুল এসব কুড়াতো আর রাতে সেগুলো মহাজনের কাছে দিত। সাথে তারা তা অনুযায়ী কিছু টাকা পেত। তা দিয়ে আগে ছোট বোন রানীকে পেট ভরে খাওয়াতো, তারপর যা থাকতো সেগুলো শাকিল আর রকি ভাগ করে খেত। এভাবেই তাদের তিনজনের দিন কাটতো। দুই ভাইয়ের আদরের ছোট বোন রানী তাদের সাথে অনেক হাসি খুশি খেলা ঘোরা সব করত। রানীর মুখে হাসি দেখতে তারা কতই না কি করতো। সব মানুষের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হলো ভালোবাসা। ভালোবাসা অনেককে পথে নামায়, আবার অনেককে পথ থেকে 10 তলা বিল্ডিং এ ওঠায়। শাকিল ছিল টোকাই, কিন্তু টোকাইদেরও তো ভালোবাসা হয়। একদিন শাকিল কাগজপাতি কুড়িয়ে অনেকটা হাঁপিয়ে গেছে, রাস্তার পাশে বস্তাটা রেখে বসে পড়লো। হঠাৎ সে দেখলো রাস্তায় একটা মেয়ে জোরে জোরে দৌড়াচ্ছে। পরনে আছে ব্লু কালারের ড্রেস, হাত ভরা মেহেদি, হাতে একটা বই ছিল, কাজল কালো চোখ, মায়াবী চেহারা। বাতাসে তার লম্বা চুলগুলো দোল খাচ্ছে। মেয়েটা হাতের চেষ্টা করছে চুলগুলো লুকানোর, কিন্তু বাতাসের সাথে কিছুতেই পেরে উঠছে না। এই দৃশ্য শাকিলের মন ছুঁয়ে গেল, মনের মধ্যে ঘন্টা বেজে উঠল। বাতাসের সাথে 72-এর যুদ্ধ দেখে শাকিল হেসে দিল। তার হাসি দেখে পাশে বসে থাকা রকি আর রানী খুব অবাক হলো। কিরে, তুই হাসছিস কেন? আ কি করছিস? না কিছু না। অমন পাগলের মতো হাসছিলি কেন? ওই মেয়েটার দিকে দেখ। কোন মেয়ে? ততক্ষণে মেয়েটা রিক্সা ধরে চলে গেছে। শাকিল তাকিয়ে অবাক হয়ে গেল। এখনই থেকে মেয়েটাকে দেখলো, তাহলে আবার কোথায় আলো? লাও ঠেলা, এখানেই তো ছিল। উড়ে গেছে? শালা ও কি কোনো পাখি যে উড়ে যাবে? হতেও পারে। মজা করা বাদ দে। আচ্ছা, আজকে চল, সন্ধ্যা হয়ে গেল। চলো আপু। তারপর শাকিল, রকি আর রানী তিনজন মিলে চলে গেল। মহাজনের কাছে এসে বিক্রি করে রেল লাইনের পাশে চলে গেল। শাকিলের মনে শুধু একটাই জিনিস ভাসছে, সেটা হলো ওই মেয়েটা। কিছুতেই চোখ থেকে সারাতে পারছে না। রাতের খাওয়া দাওয়া শেষ করে শুয়ে পড়লো। শাকিল মাথার নিচে হাত দিয়ে আকাশের চাঁদের দিকে তাকালো। আচমকাই সেই চাঁদের সেই মেয়েটির প্রতিছবি দেখলো। জীবনে প্রথম কাউকে এমন দেখছে। সারা রাত শাকিল ঘুমাতে পারলো না, শুধু মেয়েটাকে নিয়ে ভাবলো। রাত কেটে সকাল হলো। প্রতিদিনের মতো আজকেও অতি সকালে রকি উঠে পড়লো, সাথে রানীও। শাকিল আগে থেকেই জেগেছিল, কিন্তু বাস্তবে ছিল না, ছিল ঘোরের মধ্যে। হঠাৎ রকির ধাক্কায় শাকিল বাস্তবে ফিরে আসে। চোখ খুলে তাকিয়ে দেখে রকি তাকে ডাকছে। কি হলো, ডাকছিস কেন? হ্যাঁ, তোর আবার কি হলো? অন্যদিন আমার একটু উঠতে দেরি হলে তো আমায় মেরে মেরে তুলতি, আর আজ নিজেই জিজ্ঞেস করছিস? ও সকাল হয়ে গেছে? হ্যাঁ না, কেবল রাত হচ্ছে। আচ্ছা চল। এরপর শাকিল উঠে ট্যাপের পানিতে হাত মুখ ধুয়ে বস্তার কাঁধে নিয়ে তিনজনে রওনা হয়ে গেল। কাগজ, প্লাস্টিকের ভাঙা পুতুল এসব কুড়াচ্ছে, শাকিলও কুড়াচ্ছে, কিন্তু আগের মতো না, কেমন যেন অন্যমনস্ক হয়ে আছে। বন্ধু, তোর কি হয়েছে সত্যি বল তো। আরে কিছু না, ছাড় তো। বল। আসলে কালকের ওই মেয়েটাকে দেখার পর থেকে আমি যেন কেমন অন্যরকম হয়ে যাচ্ছি। যেখানে যাই সেখানেই তাতে দেখি। ও, এই ব্যাপার? হুম,
জানিস আজ পর্যন্ত কোনোদিন এমন হয়নি। মনে হয় তুই প্রেমে পড়েছিস। কি যে বলিস, রাস্তায় কাগজপাতি কুড়ানো ছেলের সাথে কে প্রেম করবে বল? নিজেই করছে, আবার আমায় জ্ঞান দিচ্ছে, কাজ কর। শাকিল মুচকি হেসে আবার কাজে মন দিল আর মেয়েটাকে বলার হাজার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই পাচ্ছে না। সারাদিন কাগজ করালো আর ঠিক কালকের সময় হতেই শাকিল দিল দৌড়। শাকিলের দৌড় দেখে সাথে সাথে রানী আর রকিও পিছু করতে লাগলো। শাকিল দৌড়ে এসে ঠিক কালকের জায়গায় দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকলো আর কিছুক্ষণের মধ্যে শাকিলের মুখে হাসি ফুটে উঠলো। শাকিল ভেবেছিল হয়তো আজ আর মেয়েটাকে দেখতে পাবে না, কিন্তু একটু পরে রিক্সায় চড়ে মেয়েটাকে আসতে দেখলো। ফলে শাকিলের মুখে হাজারো সুখের হাসি দেখা দিল। শাকিল রাস্তার পাশে দাঁড়িয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছে আর ওর পাশে রকি আর রানী এসে দাঁড়ালো। মেয়েটা চলে যাওয়া অবধি শাকিল তাকিয়ে থাকলো। তখন মেয়েটাকে আর দেখা গেল না। তখন শাকিল চোখ ফেরালো। মন ভরলো। ধ্যাত, একথা বলেই আবার দিল দৌড়। কে রে ভাইয়া? শাকিল ভাই এমন করে দৌড়াচ্ছে কেন? আরে তোর ভাই প্রেমে পড়ছে। প্রেম কি? তুই বুঝবি না, চল আমরা আমাদের কাজ করি। শাকিলের মন আজ ঠিক নেই, বোঝা হয়ে গেছে। চলো। এরপর রকি রানীকে নিয়ে কাগজ কুড়াতে থাকে আর এদিকে শাকিল পাগলের মতো বস্তা নিয়ে ফাঁকা মাঠে নাচতে লাগে। সারাদিন শেষে রকি মহাজনের কাছে তার পুরনো সব দিয়ে দেয় আর মহাজনের কাছে জানতে পারে শাকিল এখনো নাকি আসেনি। এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে, কিন্তু এখনো শাকিল আসলো না। রকির একটু চিন্তা হলো আর তাকে খোঁজার উদ্দেশ্যে রওনা হয়। অনেক খোঁজাখুঁজি করার পর দেখলো শাকিল একটা খালি জমির উপর বস্তাটা মাথার নিচে দিয়ে শুয়ে আছে। রকি এই দৃশ্য দেখে অবাক হয়ে গেল আর রানী হাসতে লাগলো। হাসিস কেন? শাকিল ভাইয়া এমনি শুয়ে আছে কেন? তোর ভাই পাগল হয়ে গেছে, পাগল। এই শাকিল, শাকিল কি? এখানে থাকবি নাকি যাবি? আমি এখানেই থাকবো সারা জীবন। পাগলা কুত্তায় কামড় দিছে তোরে? না রে, আমারে প্রেমের পাগলাই ধরছে। ফাউল না বকে চল, মহাজন বসে আছে। না, যাব না। রকি শাকিলের হাত ধরে টেনে তুললো, তারপর তাকে নিয়ে মহাজনের কাছে চলে আসলো। শাকিলের বস্তা থেকে কোরানো জিনিসপাতি মহাজনকে দিতেই মহাজন রেগে আগুন হয়ে গেল। আজকে শাকিলের মাল কম হতে তাকে বকতে একটুও ছাড়ো না, কিন্তু তাতে শাকিলের কিচ্ছু যায় আসে না। সে তো একজনকে নিয়ে পাগল, বকা শোনার মতো সময় তার নেই। রকি শাকিলের হয়ে মহাজনের বকা শুনলো, সাথে মহাজনের কাছে মাফও চাইলো। তারপর শাকিলকে নিয়েও রকি রেল লাইনের পাশে তাদের চির আস্তানায় চলে আসলো। রকি যেটুকু কাগজ দিয়েছে তা অনুযায়ী টাকা পেয়েছে আর সেটা দিয়ে সবার জন্য খাবার আনছে। শাকিল একটু খেয়ে উঠে পড়লো, বাকি খাবার রানী আর রকি মিলে খেলো। এভাবেই তাদের দিন কাটতে লাগলো। শাকিল দিন দিন মেয়েটার প্রতি দুর্বল হয়ে পড়লো, কিন্তু আজ পর্যন্ত শাকিল মেয়েটার সামনে যেতে পারলো না। দূর থেকেই তাকে দেখে। প্রতিদিন ঠিক একই সময় একই জায়গায় এসে হাজির হয় শাকিল। একদিনও কম বেশি হয় না। মেয়েটার নাম ছিল নীলা, চৌধুরী পরিবারের একমাত্র মেয়ে। প্রতিদিন শাকিলকে একই জায়গায় দেখে নীলার মনে একটু সন্দেহ জমা হলো। সন্দেহকে জানতে আজ নীলা গাড়িতে না উঠে রাস্তার একপাশে লুকিয়ে দাঁড়িয়ে পড়লো। এদিকে ঠিক সময় ঠিক এন্ট্রি হলো শাকিলের। নীলা এই ঘটনা থেকে একটু অবাক হলো। প্রতিদিন এই ছেলেটা এখানে কাজ জন্য আসে, এটা জানার খুব ইচ্ছা হলো নীলার। আর তাই নীলা শাকিলের সাথে কথা বলার জন্য ঠিক করলো। এদিকে শাকিল এখানে এসে নীলাকে আজ দেখতে পেল না, ফলে শাকিলের মুখটা শুকিয়ে গেল। এদিক ওদিক খুঁজতে লাগলো শাকিল, কিন্তু কোথাও দেখতে পেল না। ভাবলো আজ হয়তো আসতে দেরি হয়ে গেছে। এটা ভেবে মন খারাপ করে রাস্তার দিকে তাকিয়ে থাকলো। হঠাৎ নীলাকে আসতে দেখে শাকিলের মুখে সেই হারানো হাসিটা দেখা দিল। নীলাকে দেখে শাকিল হাত থেকে বস্তাটা দূরে ফেলে দিল আর শার্ট প্যান্ট হাত দিয়ে পরিষ্কার করতে লাগলো। নিজের ক্রাশ যখন সামনে আসে তখন নিজের ভাবটা এমনিতেই বেড়ে যায়, আর শাকিলেরও তাই হলো। নীলা সোজা এসে শাকিলের থেকে একটু দূরে দাঁড়ালো আর শাকিল লজ্জা পেয়ে মাথা নিচু করে মুচকে হাসতে লাগলো। কে আপনি? আর এখানে প্রতিদিন কেন আসেন? নীলার কথা শুনে শাকিলের মুখের কথা হারিয়ে গেল। ভয়ে শরীর ঘামতে লাগলো। নীলাকে কিছু বুঝতে দেবে না বলে বলল, আমি মানুষ, হি হি হি। আমি কি বাদর বলছি? না, আসলে আমার নাম শাকিল। ও ভালো, তাই এখানে প্রতিদিন কেন আসেন? আসলে এখানে একটা জিনিস দেখতে আসি। কি সেটা? না না, মানে এখানকার জায়গাটা আমার খুব ভালো লাগে। আমি শুনেছি মানুষের মধ্যে কারো ফাঁকা জায়গা ভালো লাগে, কারো মাঠ ভালো লাগে, আর কারো অফিস, কারো আড্ডাখানা, আর আপনার এই রাস্তা ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, দেখেন তো কত গাড়ি যাচ্ছে। কি করেন আপনি? কাজ করি। তাহলে যান, কাজ করেন। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট কেন করছেন? ঠিক বলছো। আচ্ছা আমি যাই। যান। আগে আপনি যান, হি হি হি। আপনি কথায় কথায় এত হাসেন কেন? না মানে সো ফানি। নীলার এমন হাসি দেখে শাকিল তো ফিদা হা হয়ে
তাকিয়ে রইল। নীলা একটা রিক্সায় চড়ে চলে গেল, আর শাকিল মনের আনন্দে বস্তা তুলে দৌড় দিল। তার মনের মানুষের সাথে আজ কথা হয়েছে, কথা বলেছে, এত কাছে থেকে তাকে দেখেছে। এটাই শাকিলের কাছে অনেক কিছু। এই খুশিতে আজ সারাদিন ভালোই কাজ করলো, হাসি মুখে কাগজপাতি করালো, আর একটাই চিন্তা মাথা ধরলো, সো ফানি। এর অর্থ কি? এর বাংলা কি? শাকিল ভাবলো নীলা হয়তো ওকে ভালোবাসার কথা বলেছে, এই জন্য আরো দ্বিগুণ খুশি। যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে ওটা বাংলা কি, কিন্তু ওদের মধ্যে কেউ বলতে পারে না, কারণ ওদের মধ্যে কেউ পড়াশোনা করেনি। রাতে খেয়ে দিয়ে শুয়ে পড়ে। রকি, কি? হেব্বি সুন্দর। কি? এই মেয়েটা কি সুন্দর, বড় বড় চোখ, মায়াবী চেহারা। রাতেও কি তোর ভূত নামে না? আমায় ভূতে ধরেনি, আমায় ভালোবাসায় ধরছে। কদিন জানি পাবনার টিকিট কাটতে হয়। ধুরু, কী সব বলিস তুই? জানিস আজ আমি ওর সামনাসামনি কথা বলছি, একদম কাছাকাছি। এই নিয়ে একই কথা 7 বার বলা হলো। ও, এবার তো ঘুমা। হাসলে না? ওর গালে টোল পড়ে, আর ওটাতেই আমি শেষ। রাস্তায় তাড়ি দেয়, দেখিস না? ওদের গালেও টোল পড়ে। যা ওদের কাছে গিয়ে মর, হারামি। শালা দিব এক লাথি। এদের কাছে কেন যাব? প্রেম করবি? একথা শুনে শাকিল রনিকে একটা লাথি মারল। থাম, জানিস ওর। থাম, আর শুনবো না, কান পচে গেল। যা সর, তোকে বলবো না। হুম। জানিস আমায় ইংরেজি দিয়ে কিছু একটা বলল। তুই তো জানিস আমি ইংরেজি পারি না। আমার মনে হয় কি জানিস, ওই তো ইংরেজি দিয়ে কি যেন একটা বলে, আর গোলাপ দেয়, ওটাই মনে হয় আমায় বলছে। চলো এবার মুখে লাগাম দে। শর্তশালা। রকি সারাদিন অনেক ক্লান্ত হওয়ায় শাকিলের কথা বিরক্ত মনে করলো, আর শাকিল নীলার কথা বলতেই থাকে। নীলার কথা বলতেই নাকি তার ভালো লাগে। রকি বিরক্ত হলো, ফলে শাকিল আর কথা না বলে নিজের মনের সাথে কথা বলতে লাগলো। নিজের মনের মধ্যে নীলাকে নিয়ে হাজারো গল্প লেখা শুরু করলো। তাকে নিয়ে 1000 বছর বাঁচার স্বপ্ন দেখতে লাগলো শাকিল। নীলাকে নিয়ে অনেক ভেবে ভেবে ঘুমিয়ে গেল একটা সময়। চোখটা বন্ধ করতেই নীলাকে স্বপ্নে দেখলো শাকিল। নীলার সাথে স্বপ্নে হারিয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে তাদের কাজে তারা চলে গেল। শাকিল মন দিয়ে কাজ করলো, কাজের মধ্যেও নীলাকে খুঁজে পেল। জীবনের প্রথম প্রেম বলে একটু বেশি ইমোশনাল হচ্ছে। এভাবে আরো কয়েকটা দিন কেটে গেল। শাকিল এখনো সেখানে যায়, কিন্তু আজকে আর সেই জায়গাতে যায়নি। আজকে সে একটু দূরের আড়ালে দাঁড়িয়ে আছে। শাকিল দেখতে যাচ্ছে নীলা ওকে খুঁজে কিনা। টাইম অনুসারে নীলাও চলে এলো কলেজের উদ্দেশ্যে, কিন্তু প্রতিদিন যেই ছেলেটা ওকে দেখার জন্য দাঁড়িয়ে থাকতো সে আজ নেই। এটা দেখে নীলা আশেপাশে তাকাতে লাগলো। নীলা ভাবলো আজ সে পাগল ছেলেটা কোথায় গেল, প্রতিদিন তো এখানে দাঁড়িয়ে থাকতো। এটা ভেবে নীলা আশেপাশে তাকাচ্ছে আর সামনে এগোচ্ছে। এদিকে শাকিল এটা দেখে তো মহা খুশি, নীলা ওকে খুঁজতেছে, তার মানে নীলার মনে ওর জায়গা হয়ে গেছে। নীলা শাকিলকে দেখতে না পেয়ে শুধু আশেপাশে তাকায়, আর এটাকে বোকা শাকিল ভালোবাসা ভেবে নেয়। শাকিল এবার খুশি হয়ে বাইরে বের হলো। নীলা সামনে তাকিয়ে দেখে পাগলটা ওখানে। শাকিলকে দেখে নীলার মাথায় বুদ্ধি আসলো। নীলা সোজা শাকিলের কাছে আসলো। শাকিল নীলাকে দেখে তো একদম কাঁপতে শুরু করেছে। আরে তুমি এখানে? তুমি আমায় খুঁজছিলে? হ্যাঁ, খুঁজছিলাম তো। প্রতিদিন যেই ছেলেটা থাকতো সে আজকে নাই, এটা তো চিন্তার বিষয়। ও। চলো হাঁটতে হাঁটতে কথা বলি। হুম। শাকিল আজকে বস্তা নিয়ে আসেনি, তাই নীলার সাথে চলে গেল। দুজনে রাস্তার এক পাশ দিয়ে হাঁটছে আর গল্প করছে। শাকিল একটু ভয়ও করছে, আবার ভালোও লাগছে। আচ্ছা, তুমি আমায় ওভাবে প্রতিদিন দেখো কেন? ভালো লাগে তাই। তাই নাকি? হুম। গল্প করতে করতে তারা দুজন নীলার কলেজের সামনে চলে এলো। আচ্ছা এবার তুমি যাও, আমি কলেজে যাই। আচ্ছা। এই শোনো, কি? সন্ধ্যায় ওখানে থেকো। আচ্ছা। নীলাকে বিদায় দিয়ে শাকিল মনের আনন্দে চলে গেল, আর নীলা কলেজে চলে আসলো। নীলা কলেজে আসতেই তার বান্ধবীরা তাকে ঘিরে ধরলো। কি রে নীলা, ছেলেটা কে রে? তোর নিউ বিএফ নাকি? বিএফটিএফ কিচ্ছু না, ছেলেটা খুব বোকা। প্রতিদিন রাস্তার পাশে দাঁড়িয়ে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। বোকা হলেই তো মুরগি বানাতে পারবি। ঠিক বলছিস, ওর বোকামির সুযোগ নিতে হবে। আচ্ছা এখন ক্লাসে চল, পরে দেখা যাবে। চল। নীলা তার বান্ধবীদের সাথে ক্লাসে চলে গেল। এদিকে শাকিল মনের আনন্দে নাচতে নাচতে চলে এলো রেল লাইনের পাশে তাদের বাড়িতে, তাদের ছোট্ট খুপড়ি ঘরে। নীলার সাথে কথা বলাতে শাকিলের মন খুব ভালো, তাই বস্তাটা নিয়ে গান বলতে বলতে ব্যবসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো।
আজকে এক নতুন ঠিকানার দিকে চললো শাকিল। সকালে উঠে রানী আর রকি চলে গেছে। শাকিল জানে তারা কোথায় আছে, তাই তাদের চিন্তা না করে সে নতুন পথে পা বাড়ালো। নতুন রাস্তা শাকিল একটু অচেনা অচেনা মনে হলো, কিন্তু তার সেদিকে কোনো মন নেই। সে নীলাকে ভাবতে হয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক জায়গায় দেখলো অনেক কাগজপাতি, প্লাস্টিকের ভাঙা পুতুল ইত্যাদি জিনিসপত্র পড়ে আছে। শাকিল এটা দেখে আশেপাশে তাকালো, কিন্তু কাউকে পেল না। মানে তাদের দলে কেউ আছে নাকি? শাকিল কাঁধ থেকে বস্তাটা নামিয়ে ভরে নিল, সেগুলো তুলে নিয়ে সামনে এগোতে লাগলো। রানী আর রকেট চিন্তা করো না, তারা তো পাশেই আছে, একথা ভেবে সে চলে গেল দূরে। সারাদিন শেষে সন্ধ্যায় শাকিল বাড়ির দিকে আসলো। মহাজনের কাছে আসতেই রকি আর রানীকে দেখলো। রানীকে দেখে শাকিল কোলে তুলে নিল। আদরের ছোট বোন, সারাদিন দেখেনি। আজকে শাকিল অনেক কাগজপাতি জমা করেছে, তার অর্ধেক রকি এনেছে। কিরে, তুই আজ এতগুলো? আমি এইদিকে গেছিলাম। ও, মহাজনের কাছে বিক্রি করে টাকা নিল, তখন নীলের কথা মনে হলো। রানী রকিকে নিয়ে ভাঙা বাড়িতে আসলো। কয়েকদিন আগে শাকিল একটা শার্ট কিনেছিল, সাথে রানী রকিকেও দিছে। হাত মুখ ধুয়ে নতুন শার্ট পরলো শাকিল। রকি জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছিস, তো বলল কোথায় যাচ্ছিস? নীলার সাথে দেখা করতে। খাবারটা খেয়ে নে। না, তোরা দুজনে খেয়ে নে, কিন্তু আমি বাইরে খেয়ে নিব। আচ্ছা। একথা বলে শাকিল বের হলো নীলার সাথে দেখা করার উদ্দেশ্যে। আর নীলার সাথে তার দুই বান্ধবী রাস্তার পাশে দাঁড়িয়ে শাকিলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিরে, তোর নিউ বিএফ এখনো তো এলো না? আরে আসবে আসবে, একটু দাঁড়া। ওই তো এসে গেছে। শাকিল এসে দেখলো নীলার সাথে তার দুজন বান্ধবীও আছে। আমি আসছি। এতক্ষণ কি করলা? আমি কাজে ছিলাম। ও, তাহলে চলো। কোথায়? কোথায় আবার? ঘুরতে। শাকিল আনন্দের সাথে হ্যাঁ বলল। শাকিল তো জানে না যে ওকে ওরা মুরগি করতেছে। নীলা সহ তার দুই বান্ধবী আর শাকিল মিলে ঘোরাঘুরি করতে লাগলো। একটু পর নীলা বলল, অনেক হইছে, এবার চলো কিছু খাওয়া যাক। আচ্ছা। এবারও শাকিল টের পেল না। তাদের সাথে একটা বড় রেস্টুরেন্টে হাজির হলো। নীলা তার ইচ্ছে মতো কয়েক রকমের খাবার অর্ডার দিল। শাকিল না খেয়ে থাকায় পেট পুড়ে খেলো। এবার আসলো বিলের লম্বা লিস্ট। নীলা লিস্টটা শাকিলের দিকে এগিয়ে দিল। শাকিল তো অবাক, ও তো পড়াশোনা জানে না, এটা কেন দিল এটাও বুঝলো না। কি করবে কিছু বুঝে উঠতে পারলো না। এখানে জিজ্ঞেস করলে নীলার সামনে ওর নাক কাটা যাবে, তাই লিস্ট নিয়ে দোকানের মালিকের কাছে গেল। সব মিলিয়ে কত বিল? স্যার, লিস্টে দেয়া আছে। শাকিল এবার বুদ্ধি বের করলো। আপনি দেখেন তাড়াতাড়ি। ওই লোকটা খাতা বের করে বিলটা বলে দিল। শাকিল পকেটে হাত দিয়ে দেখে একদম কারেক্টে টাকা আছে। যত বিল ঠিক তত টাকাই আছে শাকিলের পকেটে। আজ তার বিজনেস একটু ভালো হয়েছে, তাই টাকাটাও বেশি পেয়েছে, যার ফলে সম্মানটা বাঁচলো শাকিলের। শাকিল বিলটা দিয়ে দিল আর বিলের লিস্টটা পকেটে তুলে নিল। তারপর নীলা আর তার বান্ধবীরা শাকিলের বিদায় দিয়ে চলে গেল। শাকিল আর দাঁড়িয়ে না থেকে সেও রওনা দিল। এদিকে নীলার বান্ধবী বৃষ্টি নীলাকে বলল, কিরে, আজ এত কম করলি কেন? প্রথম দিন বেশি করলে ভয়ে পালাবে, ঠিক বলেছিস। পরদিন একটু বেশি, তারপর আর একটু বেশি। বোকা কাকে বলে? নীলা আর ওর বান্ধবীরা শাকিলকে বোকা বানাতে পেরেও অনেক খুশি, কিন্তু শাকিল নীলাকে সত্যি সত্যিই ভালোবাসে। অথচ নীলা এটাকে খেলা মনে করে শাকিলেরকে নিয়ে খেলা করে যাচ্ছে। শাকিল সোজা তাদের সেই ভাঙা বাড়িতে চলে গেল। এসে দেখে রানী রকি ঘুমিয়ে গেছে। ঘরের একপাশে দেখলো খাবারের প্যাকেট পড়ে আছে, সেটা খুলে দেখলো শাকিলের জন্য খাবার রেখে দিয়েছে। শাকিল ওটা না খেয়ে রানীর মাথায় হাত বুলাতে বুলাতে ঘুমিয়ে গেল। সকালে রকি উঠে দেখে রানীর মাথায় হাত রেখে শাকিল ঘুমিয়ে আছে। অনেক বেলা হয়েছে, আর তাই রকি শাকিলকে ডাকলো। প্রতিদিনের মতো আজকেও তারা তাদের কাজে বেরিয়ে পড়লো। এখন রকি আর রানীকে সাথে করে নিয়ে যায় শাকিল। সারাদিন শেষে মহাজনের কাছে সেগুলো বিক্রি করে, আর তাতে যা টাকা হয় তা নিয়ে নীলার সাথে ঘুরতে যায়। আর এদিকে নীলা শাকিলকে দিনের পর দিন বোকা বানিয়েই যাচ্ছে। বড়লোকের একমাত্র মেয়ে, বাপ তো দেখানোরই কথা। 10-12টা ছেলে তার পেছনে প্রতিদিন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা যেমন সুন্দর ঠিক তেমনই অহংকারী। টাকার অহংকারে সে মানুষকে মানুষ মনে করে না, সবাইকে তার নিজ হাতের খেলনা মনে করে। অন্যান্য ছেলের তার রূপে পাগল ছিল, যার ফলে তারা তেমন কষ্ট পায় না। কিন্তু শাকিল তো ছিল একটা অবলা ছেলে। প্রেম ভালোবাসা সে কিচ্ছু জানতো না। নীলাকে প্রথম দেখাতেই তার ভালো লাগে আর তার প্রতি দুর্বল হয়ে পড়ে। সেই জন্য তার সব কথাকে মেনে নেয়। নিজে না খেয়ে নীলাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য টাকা জমিয়ে রাখে, আর প্রতিদিন সন্ধ্যায় তারা ঘুরতে যায়। শাকিল ভাবতো নীলাও তাকে ভালোবাসে, যেমন ও নীলার জন্য পাগল, ঠিক তেমন হয়তো নীলাও ওর জন্য পাগল। এটাই হলো শাকিলের মনের ধারণা। কয়েকদিন পর সকালে শাকিল উঠে রকিকে ডেকে তুলল। রানী তখনও ঘুমাচ্ছিল। শাকিল আর রকি হাত মুখ ধুচ্ছিল। এমন সময় রকি বলল, শাকিল, হ্যাঁ বল।
আমি যদি মরে যাই তাহলে কি তুই রানীকে দেখে রাখবি? রকির এমন কথা শুনে শাকিল অনেক অবাক হয়, সাথে ভয়ও পায়। কি বলছিস এসব? বল না। তোর কি হয়েছে বলতো? আজ হঠাৎ এমন প্রশ্ন? এমনি বললাম, তুই বল কি করবি? যেদিন তোদের দেখছি সেদিন আমি ভেবে নিয়েছি রানী আমার ছোট্ট বোন, তাকে কখনো কষ্ট পেতে দিব না। ভালো। এসব ফাউল কথা বাদ দে আর চল। হুম। সকাল থেকে শাকিল একটা বিষয় খেয়াল করলো যে রকির মনটা কেমন যেন খুব খারাপ। শাকিল রকিকে জিজ্ঞেস করলেই বলছে এমনি। শাকিল, রানীকে আজ তুই নিয়ে যা। আর তুই? আমি আজ এদিকে যাব। না, আমার ভয় করছে, তুই আমাদের সাথে চল। আরে পাগলা, কিচ্ছু হবে না। আজ মনটা আমার ভালো নেই, তাই একা 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 যেতে যাচ্ছি। আচ্ছা যা, তবে তাড়াতাড়ি চলে আসবি। আচ্ছা। এই কথা বলেই রকি উল্টো পথে রওনা হলো, আর শাকিল রানীকে নিয়ে অন্য পথে। আজকেও শাকিলের ভালোই বিজনেস হয়েছে। সন্ধ্যা হতেই রানীকে সাথে নিয়ে মহাজনের কাছে চলে এলো। এখানে এসে জানতে পারলো রকি এখনো আসেনি। শাকিলের মনটা কেমন যেন করে উঠলো, তাই বাসায় না যেয়ে দোকানের পাশেই রানীকে নিয়ে বসে পড়লো। এদিকে সন্ধ্যা বেয়ে রাত নামলো, তবুও রকির আসার কোনো নাম গন্ধ নেই। শাকিলের এবার খুব চিন্তা হলো, রকি এতক্ষণ কি করছে? প্রতিদিন তো শাকিলের আগেই চলে আসে, কিন্তু আজ হঠাৎ কি এমন হলো? হ্যাঁ, সে এখন আসে না কেন? এদিকে নীলা শাকিলের জন্য অপেক্ষা করছে। শাকিল বুঝতে পারছে তার জন্য নীলা অপেক্ষা করতেছে, কিন্তু সেও তো যেতে পারছে না, কারণ রকি এখনো আসেনি। শাকিল উপায় না পেয়ে রানীকে মহাজনের দোকানে বসিয়ে রেখে ওদের ঘরে যে শার্ট পাল্টিয়ে চলে গেল নীলার কাছে। রানী তার ভাইয়ের চিন্তায় অস্থির, আর এখন শাকিলও তাকে রেখে গেল, হয়তো রকিকে খুঁজতে গেছে। এটা ভেবে রানী চুপটি করে বসে রইল। শাকিল আজকেও নীলার সাথে ঘোরাঘুরি করে রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করলো। আজকে শাকিল অপেক্ষা করতে পারলো না, সোজা নীলাকে প্রপোজ করে বসলো। সে তো আর অন্য দশটা ছেলের মতো না, তাই সোজা বললো, নীলা, হ্যাঁ বলো। আমি তোমায় ভালোবাসি। তাই? সত্যি বলছি। আমার প্রতিদিনের খরচ জানো? না, দিনে খরচ আমার 5,000 টাকা। কিন্তু আমি তো গরিব। পাততে হবে। ওকে আজ উঠি, সি ইউ। বাকি কথা না বলে নীলা উঠে চলে গেল। শাকিলের মনের মধ্যে তোলপাড় শুরু হলো। নীলা তার বান্ধবীর সাথে বেরিয়ে চলে আসলো। কি রে নীলা, ওর প্রপোজাল কি অ্যাকসেপ্ট করবি? করলে মন্দ হয় না, তবে আগে দেখিস সে কেমন পরিবারের ছেলে, কত টাকার মালিক, কটা বাড়ির মালিক। সে তো বললো তারা নাকি গরিব। তোরা কি করতে আসিস? খোঁজ নে, তার বিষয়ে সবকিছুর খোঁজ নে। আচ্ছা। গরিব হলে লাথি মেরে ডাস্টবিনে ফেলে দিব। যা বলেছিস। চল। নীলা সহ তার বান্ধবীরা চলে গেল। এদিকে রেস্টুরেন্টে বসে শাকিল নীলার কথা ভাবছে। রেস্টুরেন্টে টিভি চলছিল, হঠাৎ শাকিলের কানে আসলো বোমা ব্লাস্টে কয়েকজনের মৃত্যু। কথাটা শুনে শাকিল টিভির দিকে দেখালো, আর তখনই শাকিলের চোখ আটকে গেল। বোমা ব্লাস্টে যারা মরছে তাদের মধ্যে রকিও আছে। এটা দেখে শাকিলের হাত পা অবশ হয়ে গেল, মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। উঠে দাঁড়াবে তার শক্তিও হারিয়ে ফেলছে। জায়গাটাতে চেনা মনে হলো, তাই সেখানে আর বসে না থেকে দিল দৌড়। এক দৌড়ে চলে গেল, এসে দেখে রকি সুন্দর হয়ে শুয়ে আছে। শাকিল রকির পাশে হাঁটু গেড়ে বসে পড়লো, চক দিয়ে তার অঝরে পানি পড়তে লাগলো। পুলিশ জানালো কাগজের ভিতরে নাকি বোমা ছিল। যখনই ওটা রকি হাত দিয়েছে সাথে সাথে ব্লাস্ট। আশেপাশে যত মানুষ ছিল তারাও মারা গেছে, কেউ আহত হয়েছে। শাকিল আর নিজেকে আটকাতে পারলো না, হাউ মাউ করে কেঁদে দিল। এদিকে রানী মহাজনের দোকানে বসে থেকে টিভি দেখছিল। হঠাৎ এমন খবর দেখে সেও কাঁদতে লাগলো। মহাজন রানীকে সান্ত্বনা দেওয়ার অনেক চেষ্টা করলো, কিন্তু পারল না। শাকিল রকিকে জড়িয়ে কাঁদতে লাগলো। চারদিকে হাজার মানুষ এসে ভিড় করছে। পুলিশ এবার লাশগুলো নিয়ে যাবে। শাকিল একটা লোক সরিয়ে নিল। পুলিশ সবকটা লাশ নিয়ে চলে গেল। শাকিল ওখানে বসে অনেকক্ষণ কান্নাকাটি করার পর রানীর কথা মনে হলো, তাই আর বসে না থেকে চলে এলো মহাজনের দোকানে। মহাজনের দোকানের কাছে আসতেই কান্নার আওয়াজ পেল। আওয়াজটা চিনতে অসুবিধা হলো না। মহাজনকে জিজ্ঞেস করতে এসে শাকিলকে সব বলল। শাকিল রানীর কাছে এসে ওকে নিয়ে তাদের চির রেললাইনের পাশের ঘরে চলে এলো। রানীর কান্না থামানোর হাজার চেষ্টা করলো শাকিল, কিন্তু সবগুলোতেই ব্যর্থ হলো। কিছুক্ষণ পর তাদের ঘরের বাইরে পুলিশের গাড়ি আসলো। শাকিল বাইরে আসতেই একটা পুলিশ এসে শাকিলের হাতে একটা ব্যাগ দিল। ব্যাগে রকির জামা কাপড় ছিল। ব্যাগ দিয়ে পুলিশ চলে গেল। শাকিল ভিতরে এসে ব্যাগ থেকে সব বের করলো। রকির শার্টের পকেটে কয়েকশো টাকা ছিল। শাকিল এগুলো ওভাবেই রেখে দিল। রানী কান্না করতে করতে ঘুমিয়ে গেল, সাথে শাকিলও। সকালে উঠতেই রকির কথা মনে হলো শাকিলের। অজান্তিতে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। কোনো কিছুতেই শাকিলের মন বসে না, তাই আজকে আর কোথাও যেতে মনও চাইল না। আর রানীকে এভাবে নিয়ে যাওয়া ঠিক হবে না। আগে রানী ঠিক হোক, তারপর বের হবে। কিন্তু বের না হলে খাবো কি?
এসব ভাবছিল শাকিল। তখনই তার মনে হলো রকির পকেটে টাকা ছিল। শাকিল ওখান থেকে টাকা নিয়ে সকালকার খাবার আনলো। খাবার এনে রানীকে ডেকে তুলে শাকিল নিজ হাতে খাইয়ে দিল, আর রানীও তার ভাই শাকিলকে নিজ হাতে খাওয়ালো। এরপর ঘরে বসে থেকে দিনটা কাটলো ওদের। আর এদিকে নীলা আর তার বান্ধবী মিলে শাকিলের ব্যাপারে খোঁজ নিতে লাগলো। বৃষ্টি অনেক চেষ্টা করে সবকিছু জেনে গেল, সাথে সাথে ছুটে গেল নীলার কাছে। কি রে, কি হয়েছে? তুই জানিস ওই ছেলেটা কে? কে? ও একটা টোকাই, রাস্তায় রাস্তায় কাগজ কুড়িয়ে বেড়ায়। কি বলছিস? হ্যাঁ, ঠিকই বলছি। ও একজন টোকাই। গতকাল বোমা ব্লাস্টে যারা মারা গেছে তাদের মধ্যে তার ভাইও ছিল টোকাই। তাই তো বলি, এখানকার ছেলেরা এত বোকা নয়। প্রথম দিন আমার সন্দেহ হচ্ছিল, পুরনো শার্ট, ছেঁড়া প্যান্ট, আর কাছে গেলে তো ওয়াক উল্টি আসে। হয়েছে, থাম, ওকে আর একটু নাচিয়ে নেই। কি রে? দেখতে থাক। একথা বলে নীলা আর বৃষ্টি জোরে জোরে হাসতে লাগলো। রকি চলে যাতে শাকিল আর রানী খুব ভেঙে পড়েছে। খুব ভালোবাসতো, সেভাবে চলে যাবে এটা ভাবতেও পারেনি। খাওয়া দাওয়া তেমন করে না, চুপচাপ ঘরে বসে থাকে। আর ছোট্ট রানী তো কেঁদে যাচ্ছে। এভাবে ঘরে বসে থাকতে দুদিন কেটে গেল। শাকিল ভাবলো এভাবে বসে থাকলে না খেয়ে পড়তে হবে, নিজের কথা বাদ দিল। কিন্তু রানী তো ছোট, সে আর কতক্ষণ না খেয়ে থাকবে। এসব ভেবে সেই পুরোনো দিনের মতো কাঁধে বস্তাটা নিয়ে বেরোলো। ঠিক তখনই রানী এসে শাকিলের হাত ধরে নিল। কি রে, কি হলো? না, তুমি ওটা নিয়ে যেও না। কেন? ভাইয়া মরে গেছে, তুমিও মরে যাবা, যেও না। শাকিল বুঝতে পারলো রানের মধ্যে ভয় কাজ করছে। কাগজ করাতে যেয়ে রকি মারা গেছে, আমিও করাতে যেয়ে যদি মারা যাই, এই ভয়ে আমার যেতে মানা করছে। আমরা টোকাইদের দ্বারা কাগজ করানো ছাড়া কিচ্ছু হয় না। না না, তুমি যাবে না। শাকিল অনেক জেদ করলো, কিন্তু রানীর সামনে তা কোনো কাজ দিল না। রানীর চোখ দিয়ে পানি বের হলো। এটা দেখে শাকিলের কলিজে কেঁপে উঠলো। রানীকে বুকের সাথে জড়িয়ে মাথায় হাত বুলাচ্ছে আর বলছে, আচ্ছা আচ্ছা, তুই যখন চাস না তাহলে আমি আর যাব না। একথা শুনে রানীও তার ভাই শাকিলকে জড়িয়ে ধরলো। শাকিল ভাবতে লাগলো কি করে রানীর মুখে দুমুঠো ভাত দেবে। কাগজ করোনা ছাড়া সে আর কিচ্ছু জানে না। আচ্ছা ভাই, তুই ঘরে শুয়ে থাক, আমি দেখি কিছু কাজ পাই কিনা। রানী কিছুক্ষণ তাকিয়ে থেকে শাকিলকে যেতে বললো। শাকিল বাইরে চলে আসলো। কি কাজ করবে সে? কে কাজ দেবে তাকে? এসব চিন্তা মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। এমন সময় নীলার কথা মনে হলো। অনেকদিন হলো নীলার সাথে দেখা করেনি। মনটা কেমন যেন করছে। ওর সাথে দেখা করার জন্য মনটা ছটফট করছে তার। শাকিল কলেজে এসে দেখে নীলা অন্য একটা ছেলের সাথে হাত ধরে বসে থেকে গল্প করতেছে। মাঝে মাঝে তারা নানান রকমের খারাপ আচরণও করছে। এটা দেখে মানতে পারল না শাকিল। প্রিয় মানুষটা যখন অন্য কারো হাত ধরে থাকে তখন দুনিয়াটা অন্ধকার হয়ে যায়। শাকিল দৌড়ে নীলার সামনে গেল। নীলা শাকিলকে দেখে খুব বিরক্ত হলো আর বলল, তুই এখানে? নীলা, এসব কি? তুমি না আমায় ভালোবাসো? রাস্তার ছেলে হয়ে আসছিস তুই এই নীলাকে ভালোবাসতে? তো সাহস তো কম না। তাই আমিও তোকে একটু মজা শিখিয়েছি। এটাকে তুই ভালোবাসা ধরলি? নীলা, এমন করো না, আমি সত্যি তোমায় ভালোবাসি। তোদের মতো ফকিরের মুখে ভালোবাসা মানাই না। আমি তোমায় ছাড়া বাঁচবো না। দূরে যা। ছি, গায়ের গন্ধে বমি আসে। টুকাই কোথাকার। আমি তোমার পায়ে পড়ছি, আমায় ছেড়ে যেও না। দূর হ, ফকিরের ঘরের ফকির। এই বলে নীলা বিরক্তিকর ভাব নিয়ে শাকিলের কাঁধে লাথি মারল। শাকিল চোল সামলাতে না পেরে মাটিতে পড়ে গেল। তুই আর কখনো আমার সামনে আসবি না। একথা বলে নীলা ছেলেটাকে নিয়ে চলে যেতে লাগলো। তখন শাকিল নীলার হাত ধরে নিল। নীলা, আমায় ছেড়ে যেও না। তোর সাহস কি করে হয় আমার শরীরে টাচ করার? ছি, আমার হাতটাই নষ্ট হয়ে গেল। শাকিল এবার কিচ্ছু বলল না, মাথা নিচু করে রইল। রাস্তায় অলিতে গলিতে কাগজপাতি কুড়িয়ে বেড়াস। তুই ভাবলি কি করে তোকে আমি ভালোবাসবো? শাকিলের কথা একদম হারিয়ে গেল। এই মুহূর্তে সে কি করবে সেটাও বুঝতে পারছে না। নীলাকে সে খুব ভালোবাসে, তাই তো ওকে এত করে আটকানোর চেষ্টা করছে। এই ছেলেকে দেখছিস? এর 5টা গাড়ি আছে, 2টা বাড়ি আছে, বিজনেস আছে। আর তোর কি আছে? রাস্তায় ঘুমাস, কুকুরের মুখে খাবার কেড়ে খাস। শাকিল নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর কলেজের মাঠে সব ছাত্রছাত্রীদের মধ্যে নীলা শাকিলকে আচ্ছা মতো অপমান করছে। সে টোকাই বলে আজ তার এত অসম্মান। তার ভালোবাসার কোনো দাম নেই, টাকা নেই বলে তার কিচ্ছু নেই। নীলা শাকিলকে অপমান করছে তো করুক, সাথে কয়েকটা থাপ্পড় দিল। শাকিল অনেক চেষ্টা করলো নীলাকে আটকানোর, কিন্তু সবখানেই ফেল হলো। নীলা ছেলেটার হাত ধরে চলে গেল। আর আমাদের শাকিল
সে তো মাথা নিচু করে কলেজ থেকে বেরিয়ে আসলো। রাস্তায় হাঁটছে আর নীলার কথাগুলো ভাবছে। নীলার প্রতিটি কথা শাকিলের মনে বোমা হয়ে আঘাত করলো। শাকিলের নিষ্পাপ ভালোবাসা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। টোকাই হওয়া কি শাকিলের অপরাধ? টোকাই বলে কি ভালোবাসতে পারবে না? টোকাই বলে কি মন প্রাণ কিচ্ছু নেই? নিজের মনের মধ্যে শাকিল হাজারটা প্রশ্ন জাগালো। চোখ দিয়ে পানি অঝরে বেরোচ্ছে। নীলাকে পাগলের মতো ভালোবাসায় কি দোষ ছিল তার? এসব ভাবতে ভাবতে শাকিল রানীর কাছে আসলো। এসে দেখে রানী একা খেলতেছে। রানীর হাতে দেখলো একটা লকেট। ভাইয়া আসছো? হুম, তুই ওটা কোনটি পাইল? তোমার বালিশের নিচে। দে ওটা। এটা কার ভাইয়া? আর তুমি এটাকে এত ভালোবাসো কেন? ভালোবাসতাম, কিন্তু এখন আর বাসবো না। কেন? যে মানুষ দুটো আমায় জন্ম দিয়েছে কিন্তু কাছে রাখতে পারিনি, তাদের স্মৃতি রেখে কী লাভ? এটা তোমার আব্বু আম্মুর? হুম, ছোটবেলা থেকে এটা আমার গলায় ছিল। যে আমায় বড় করেছে সে বলে এটা নাকি আমার বংশের প্রতীক। তাহলে গলায় না দিয়ে রেখে দাও কেন? হয়তো তাদের কাছে আমি বোঝা হয়ে দাঁড়িয়েছিলাম, নয়তো আমার জন্মে তারা দুজনের কেউ খুশি ছিল না, এই জন্যে আমায় রাস্তায় ফেলে গেছে। এটা তোমার গলায় থাকবে, খুব সুন্দর লাগে। মানে গলার মালা। একথা বলে রানী শাকিলের গলায় লকেটটা পরিয়ে দিল। আচ্ছা তুই বলতো, আমি কি তাদের কাছে এত বড়ই বোঝা হয়ে গেছিলাম যে আমায় রাস্তায় ফেলে গেল? রাস্তায় না থাকলে আমার ভাইয়া তো হতেই না। বুড়ি একটা। ভাইয়া, নীলার কি খবর? আপু ওরা বড় লোক, ওদের সাথে আমাদের মিলাই। শাকিল রানীকে সব বলল। রানী শুনে খুব কষ্ট পেল। ভাইকে হাজারভাবে সান্ত্বনা দিতে লাগলো। সান্ত্বনা দিয়ে কি ভাঙা মন জোড়া লাগানো যায়? এভাবে দুই ভাই বোনের দিন ভালোই যাচ্ছিল। কাজ পায়নি। মহাজনের কাছ থেকে টাকা ধার নিয়ে দিন পার করছে। শাকিল নিজেকে আটকাতে না পেরে পরের দিন আবার নীলার কাছে গেল। আবারও নীলা শাকিলকে থাপ্পড় দিল, অপমান করলো। তোদের সত্যি জন্মের ঠিক নাই, এজন্যই রাস্তায় পড়ে থাকিস। একথার সাথে শাকিলের রাগ হলো। নীলার উপর হলো, তার চেয়ে বেশি তার বাবা মায়ের উপর হলো। আরো কিছু অপমান করলো, মারধর করলো। কলেজের বকারে ছেলেদের দিয়ে শাকিলকে মার খাওয়ালো। শাকিল মারটার খেয়ে বাসায় আসলো। রানী এসব দিকে অবাক হলো। পানি গরম করে কাপড় ভিজিয়ে মুছিয়ে দিল। অন্যরা তেল গরম করে দেয়, কিন্তু তাদের কাছে তেল নেই। শাকিল রাগ করে আর নীলার সামনে গেল না। নীলার প্রতি রাগ জমে গেছে, আস্তে আস্তে দ্বিগুণ হয়ে গেল। আগে যতটা ভালোবাসতো নীলাকে, এখন তার চেয়ে বেশি দ্বিগুণ ঘৃণা করে। এর কিছুদিন পর রানী খুব অসুস্থ হয়ে গেল। ওষুধ খাওয়ানোর মতো টাকা নেই। এদিকে মহাজনের কাছে ধারের টাকাও অনেক হয়ে গেছে। পানি পটি দিয়ে কয়েকদিন গেল, কিন্তু অসুখ আরো বেড়ে গেল। খুব খারাপ অবস্থা। উপায় না পেয়ে ডক্টরের কাছ থেকে বাকি প্রেসক্রিপশন করে নিল, কিন্তু ডক্টর বলল এসব ওষুধ নিতে নাকি অনেক টাকা লাগবে। শাকিল প্রেসক্রিপশন নিয়ে ওষুধের দোকানে গেল, কিন্তু বাকি ওষুধ কিছুতেই দিতে চাইল না দোকানদার। ঠিক সেই সময় পাশ থেকে একটা মেয়ে বলে উঠল, আরে স্যার আপনি? শাকিল পেছনে দেখে দেখে একটা ভদ্রলোকের মেয়ে দাঁড়িয়ে আছে। পরনে দামি পোশাক, মনে হচ্ছে কোনো বড় পরিবারের মেয়ে। শাকিল ভাবলো হয়তো অন্য কাউকে বলছে, তাই সে মন দিল না। অন্যদিকে তাকাতেই মেয়েটা আবার বলল, স্যার আপনি বেঁচে আছেন? শাকিলের কথা শুনে অবাক হয়ে গেল। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই তার পাশে। তার মানে তাকেই বলছে। কে আপনি? আরে স্যার আমায় চিনতে পারছেন না? আমি শ্রাবণী। আমি কোনো শ্রাবণীকে চিনি না। কি বলছেন স্যার? আমি আপনার বিয়ে। বিয়ে মানে কি? স্যার ওরা আপনার সাথে ষড়যন্ত্র করে মারার চেষ্টা করেছে আপনাকে। আপনি এসব কি বলছেন? আমায় কে মারবে? হ্যাঁ স্যার। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আপনি যার কথা বলছেন আমি সে নই। দেখুন স্যার, আপনায় আমাদের খুব প্রয়োজন। আপনার স্ত্রী সন্তান খুব বিপদে আছে। পথ ছাড়েন, আর হ্যাঁ চোখের ডাক্তার দেখিয়েন। এই বলে শাকিল মেয়েটার পাশ কাটিয়ে চলে গেল। শ্রাবণী তো খুব অবাক হলো, ওর স্যার ওকে চিনতে পারলো না। তখন দোকানদার শ্রাবণীকে বলল, আপা, ওর নাম শাকিল, এই এলাকার টোকাই। কি বলছেন এসব? জি আপা, ছোট থেকে এখানেই বড় হচ্ছে। সত্যি আপনার কথা ভুল হচ্ছে। এটা কি করে সম্ভব? জি আপা, ওর সাথে এক ভাই আর একটা বোনও থাকে। ভাইটা কয়েকদিন আগে মারা গেছে, এখন বোনকে নিয়ে থাকে। বোনের খুব অসুখ। কিন্তু ওষুধ না নিয়ে যে চলে গেল। টাকা ছাড়া কে ওষুধ দেবে বলেন? আমি টাকা দিচ্ছি, আপনি ওষুধ আমায় দিন। জি আপা। তারপর শ্রাবণী দোকানদারকে টাকা দিয়ে সব ওষুধ নিল। ওরা থাকে কোথায়? সামনে একটা রেল লাইন আছে, ওটার পাশেই একটা ভাঙা বাড়ি আছে, ওখানে। ধন্যবাদ। শ্রাবণী ওষুধ নিয়ে দোকানদারের কথা মতো রওনা হলো। আর শাকিলের কাছে টাকা নেই বলে
ডাক্তার ওষুধ দেয়নি, এজন্য মন খারাপ করে রানীর কাছে চলে আসলো। রানী প্রচন্ড জ্বরে কাঁপতেছে। এটা দেখে শাকিলের চোখ দিয়ে পানি বের হলো। নিজে চোখের সামনে ছোট্ট বোনকে এভাবে কষ্ট পেতে দেখছে, অথচ কিচ্ছু করতে পারছে না। শাকিল রানীর পাশে বসে মাথায় হাত বুলাতে লাগলো আর অঝরে অশ্রু ফেলতে লাগলো। হঠাৎ দরজা দিয়ে কে যেন আসলো। শাকিল তাকিয়ে দেখে সেই মেয়েটাকে দেখে শাকিলের রাগ হলো। আপনি এখানেও এসে গেছেন? আপনাকে আর কতবার বলবো আমি আপনাকে চিনি না। আগে এই ওষুধগুলো তোমার বোনকে খাইয়ে দাও, নয়তো ওর ক্ষতি হতে পারে। আপনার দয়া আমার লাগবে না, আপনি চলে যান। আমি চলে যাব, তবে এগুলো নাও আর আমার কথাটা শোনো। বললাম তো আপনি চলে যান। প্লিজ এগুলো তোমার বোনকে খাওয়াও, নয়তো ও মারা যেতে পারে। আমি কথা দিচ্ছি তোমার কিচ্ছু করব না। শাকিল এবার একবার রানীর দিকে তাকাচ্ছে আর একবার ওষুধের দিকে। রানীর খুব কষ্ট হচ্ছে, তাই আর কিছু না ভেবে ওষুধ খাইয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রানী একটু আরাম পেল। এবার বলেন আপনি কে আর আমার পিছনে কেন পড়ে আছেন? তার আগে এই ফটোটা দেখো। শ্রাবণী তার ব্যাগ থেকে একটা ফটো বের করে শাকিলের সামনে ধরলো। শাকিল তো অবাক, একদম হুবহু শাকিলের মতো দেখতে। এটা কেমন মজা? আমার ছবি তুলে শুধু দামি দামি পোশাক লাগিয়ে দিছেন। না, এইটা আমার বস মিস্টার নীল শিকদার, শিকদার পরিবারের একমাত্র ছেলে। দেখুন এসব মিথ্যা কথা বাদ দেন আর এখান থেকে যান। আমি মিথ্যে বলছি না, এটাই সত্যি। আমি এই জন্য তোমায় নীল স্যার ভেবেছিলাম। যখন দোকানদার আমায় বলল তখন বুঝলাম। আপনার আমায় কি প্রয়োজন বলেন তো, নয়তো এখান থেকে যান। অযথা এসব নাটক করার দরকার নাই। কেন বিশ্বাস করছেন না? আমি সত্যি বলছি। আমার বিশ্বাস হচ্ছে না। ওকে, 1 মিনিট। শ্রাবণী তার ব্যাগ থেকে ল্যাপটপ বের করে নীলের বাসায় ভিডিও কল দিল। এই দেখেন, স্যারের স্ত্রী সন্তান, ওনার মা বাবা কত কান্নাকাটি করছে। শাকিল এসব দেখে খুব কষ্ট পেল। আজ যাই করুক, বাবা মা কখনো মিথ্যে বলে না, এটা শাকিলের ধারণা। তুমি কে? আমি নীল স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আমি কি করতে পারি? তোমায় নীল সেজে ওই বাড়িতে, ওই শহরে যেতে হবে আর নীল স্যারের খুনের প্রতিশোধ নিতে হবে। কিন্তু কি হয়েছিল নীলের? স্যার ছিলেন ঢাকা শহরের টপ বিজনেসম্যান। তার সাথে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না। সব সময় সে সব প্রজেক্টে সাকসেসফুল হতো। পরিবার বলতে বাবা মা, স্ত্রীর সাথে 5 বছরের একটা ছেলে। আমায় বোন বলে ডাকতো আর নিজের বোনের থেকেও বেশি ভালোবাসতো। এই নিয়ে তার দিন খুব ভালো কাটছিল। তবে তার এমন খুশি একজনের মনে বিষ হয়ে জমা হতো। তার নাম ছিল রফিক চৌধুরী। রফিক ছিল বিজনেসম্যানের খাতায় 2য় নম্বরে, মানে নীলের পরে। কিন্তু এটা কিছুতেই মানতে পারতো না রফিক চৌধুরী। রফিক চাইতো সে সবসময় 1 নম্বরে থাকবে, কিন্তু নীলের জন্য পারতো না। বড় বড় প্রজেক্টে রফিকের হাতে না যেয়ে নীলের হাতে আসতো। তখনও সে ছিল এক বিশাল প্রজেক্ট, প্রায় 800 কোটি টাকার প্রজেক্টটা রফিক নিতে চাইছিল, কিন্তু শহরের 1 নম্বরের খাতায় নীল থাকার কারণে রফিক পেল না, পেল নীল স্যার। নীল স্যার খুব খুশি হলো এত বড় প্রজেক্ট হাতে পেয়ে, কিন্তু রফিকের খুব রাগ হলো এত বড় প্রজেক্ট হাতছাড়া হয়ে। নীল স্যার প্রজেক্ট পাওয়ার সাথে সাথেই কাজে লেগে যায়, আর এদিকে রফিক একের পর এক ষড়যন্ত্র করতেই থাকে। নীল স্যার যেমন সাহসী, শক্তিশালী, তেমনি বুদ্ধিমানও ছিলেন। রফিকের একের পর এক সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে সামনে এগোতে লাগলেন। প্রজেক্টটা প্রায় শেষের দিকে। এমন সময় এক রাতে আমি কয়েকজন কর্মচারী নীল স্যার অফিসে বসে সেই প্রজেক্টের ফাইল দেখছিলাম। হঠাৎ স্যারের ফোনে কল আসে আর আমায় বলে ফাইলগুলো গুছিয়ে রাখতে। আমি কারণ জিজ্ঞেস করতেই স্যার বলল তার মেয়ের শরীর নাকি খুব খারাপ। আমি ফাইলগুলো গোছাতে লাগি, তখন স্যার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। আমি বাকি কাজ শেষ করে দারোয়ান চাচাকে গেট লাগাতে বলে আমি বাসার দিকে রওনা হই। রাস্তায় আসতে হঠাৎ ম্যাডামের ফোন আসে আর জিজ্ঞেস করে তোমার ভাই কোথায়। আমি কিছুটা অবাক হয়ে বলি আপনি তো নাকি ফোন করে ডাকলেন, তাই তো কাজ রেখে চলে গেল। তখন ম্যাডাম জবাব দিলেন সে নাকি ফোন করেনি আর তার মেয়েও নাকি সুস্থ। এসব কিছু আমার মাথার উপর দিয়ে যায়, কিচ্ছু বুঝতে পারছিলাম না কি করব। আমি বাসায় না যেয়ে ম্যাডামের বাসায় চলে আসলাম। স্যারের বাবা পুলিশকে ফোন করে। পুলিশ চারদিকে দণ্ডদণ্ড করে খুঁজে, কিন্তু কোথাও পায় না। সকালে রাস্তার পাশে এক বড় গাছের সামনে নীল স্যারের গাড়ি পাওয়া যায়, কিন্তু গাড়ির মধ্যে কেউ ছিল না। চারদিকে কান্নার রোল পড়ে যায়। সবার ধারণা নীল স্যার মারা গেছে, কিন্তু আমার মনে একটু খুঁতখুঁতি থেকে গেল। পুলিশ গাড়িটা সার্চ করে দেখলো গাড়ির ব্রেক ফেল। রাস্তার পাশে নদী ছিল আর গাড়ির কাছে রক্ত পড়তে পড়তে নদী পর্যন্ত গেছে। পুলিশ অনেকগুলো ডুবুরিকে নিয়ে এসে নদীতে খুঁজতে লাগিয়ে দেয়, কিন্তু কোথাও পাওয়া যায় না। এরপর থেকে আজ 15 দিন হলো নীল স্যারের কোনো খোঁজ পাওয়া যায়নি। উপর থেকে অর্ডার দিছে 1 মাসের মধ্যে নীলকে খুঁজে না পেলে এই প্রজেক্টে ফেরত নেওয়া হবে। আর একবার এই প্রজেক্ট রফিকের হাতে গেলে শহরের অনেক মানুষের ক্ষতি হবে। কেন? কারণ এটা যেমন তেমন প্রজেক্ট নয়, এতে অনেকের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আর রফিক তো এমনিতেই মানুষকে জানোয়ারের মতো মারে। প্লিজ শাকিল, তুমি শুধু একবার চলো আমার সাথে। না, আমি এসবের মধ্যে নাই। আমি একটা সাধারণ ছেলে, সাধারণই থাকতে চাই। দয়া করো শাকিল,
তুমি যদি নীল হও তাহলে তার বাবা মা তাদের আদরের ছেলেকে পাবে, আর তার মেয়ে পাবে তার বাবাকে। কিন্তু এসব তো পাপ, অন্যের সাথে এমন অভিনয় করা পাপ। তাছাড়া উপায় নেই। আমার মন বলছে নীল স্যার এখনো বেঁচে আছে, ওকে আমাদের খুঁজে বের করতে হবে। আমি যেমন আছি তেমনই ভালো, তুমি চলে যাও। প্লিজ শাকিল, ওর পরিবারকে বাঁচাও। পরিবারের কি হয়েছে? নীল স্যার হারানোর পর থেকে একের পর এক আক্রমণ হচ্ছে স্যারের পরিবারে। বিভিন্ন অপরাধী করছে, আর তাদের উপর হামলা হচ্ছে। জানি না কি হচ্ছে। আমি এখানে একটা কাজে এসেছি। দেখুন, আপনায় হাত জোর করে বলছি, আমায় জোর করবেন না। আমি আমার বোনকে নিয়ে এভাবেই বাঁচতে চাই। তুমি কি চাও না তোমার বোন বড় স্কুলে পড়ুক, তোমার নাম উজ্জ্বল করুক? হ্যাঁ চাই, কিন্তু অন্যের জন্য আমার বোনকে হারাতে পারবো না। তোমার বোনের কিচ্ছু হবে না। তোমার বোনকে আমি আমার কাছে রাখবো। কেন বুঝতে চাচ্ছেন না? আমি একটা সাধারণ ছেলে, আমি এসবের মধ্যে জড়াতে চাই না। সাধারণ থেকে অসাধারণ হওয়ার সময় এসে গেছে। আমি চাই না। প্লিজ প্লিজ, তুমি নীল স্যারের কাজটাকে সম্পূর্ণ করে দাও, আর ওর পরিবারকে বাঁচাও। শাকিল আর শ্রাবণীর কথা শুনে রানী উঠে পড়ে। রানী শুয়ে থেকে তাদের কথা বোঝার চেষ্টা করে, কিছুটা বুঝতে পারছে। তখন রানী শাকিলের হাত ধরলো। শাকিলের হাত ধরে হাতের দিকে তাকিয়ে রাখে রানী। রানী তুই? এটা কে ভাইয়া? এ হচ্ছে। শাকিল বলতে যাবে এমন সময় শ্রাবণী বলল, আমি তোমার ভাইয়ার বন্ধু। হুম। আমি শুনলাম এই আপু নাকি তোমার কাছে সাহায্য চাচ্ছে। হ্যাঁ। ভাইয়া, অন্যকে সাহায্য করা ভালো। শুনেন, আমি এখন যাব, কিন্তু পরে যখন জানতে পারবে যে আমি তাদের নীল নই, এতদিন আমি অভিনয় করছি, তখন কি হবে ওদের একটু ভেবেছেন? তখন সেটা দেখা যাবে। এখন চলো, তখন করার চেয়ে এখন বেশি ভাববার বিষয়। কিন্তু শাকিল যতবারই না বলে শ্রাবণী ততই জেদ করে। অবশেষে রানীর মুখের দিকে তাকিয়ে শাকিল রাজি হলো, কিন্তু একটা কথা শাকিলের মাথায় ঢুকছে না, একটা কাজ সম্পূর্ণ করার জন্য এত জেদ করছে কেন। আবার ভাবলো, ও তো আর পড়ালেখা জানে না, সেজন্য এইসবের কিছু বোঝেও না। এই কথা ভেবে এসে চুপ করে রইল। তবুও মনের খুঁতখুতিটা থেকেই গেল। অবশেষে রানী আর শাকিল শ্রাবণীর সাথে যাওয়ার জন্য রেডি হলো। শ্রাবণী ফোন করে গাড়ি আনতে বলল। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে হাজির হলো। শাকিল আর রানী উঠে পড়লো। ড্রাইভার গাড়ি ছেড়ে দিল। গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। কিছুক্ষণের মধ্যে তারা তাদের গন্তব্যে পৌঁছে গেল। শ্রাবণী তাদের নিয়ে একটা বড় বাসায় ঢুকলো। তার আগে শ্রাবণী ফোনে কথা বলল, আর সেটা শুনতে পেল শাকিল। শ্রাবণী ফোনে বলেছিল, স্যার পেয়ে গেছে, এখন আর আমাদের কেউ আটকাতে পারবে না। মূর্খ হলেও শাকিল কিছুটা হলেও বোঝে। তার মাথায় আরও সন্দেহের জাল তৈরি হলো। তার যেন এসব কিছু ঠিক মনে হচ্ছে না। শাকিল, সরি নীল, এখন থেকে তুমি নীল। হুম। কি ভাবছো? কিচ্ছু না। আসো। শাকিল শ্রাবণীর সাথে ভিতরে চলে গেল। এত বড় বড় বাড়ি শাকিল কোনো দিন দেখেনি। সে এক বিশাল বাড়ি। নীল, তোমরা ওই রুমে গিয়ে দেখো, অনেকগুলো ড্রেস আছে, সেখান থেকে একটা ড্রেস পরে নাও। আচ্ছা। শাকিল রানীকে নিয়ে শ্রাবণী দেখানো রুমে চলে গেল। সেখানে আলমারিতে অনেক জামা কাপড় দেখলো শাকিল। এত দামি কাপড় চোপড় দেখে অবাক হলো, আর সাথে একটু খুশিও হলো। খুশি হলে কি হবে, মনের মধ্যে সন্দেহের জাল যে বেড়েই চলেছে। অবশেষে শাকিল আর রানী তাদের ড্রেস পাল্টে নিল। সুন্দর সুন্দর জামা পরে রানী খুব খুশি। আর এদিকে শাকিল চিন্তায় পড়ে গেল, তাদের কোথায় নিয়ে আসলো। ছোটবেলায় শাকিল শুনেছে শহরের মানুষ নাকি মানুষ বিক্রি করে। এটা ভেবে আরো ভয় পেল। ভাবলো হয়তো আমাদেরও বিক্রি করার জন্য আনছে। তবুও বুকে সাহস রাখলো। আর শ্রাবণী তার কাজ শেষ করে শাকিলের কাছে আসলো। শাকিল ভয় পেয়ে রানীর কাছে গিয়ে রানীকে শক্ত করে ধরলো। আরে ভয় পাচ্ছ কেন? আমি তোমাদের কি করব? তুমি আমাদের বিক্রি করার জন্য নিয়ে আসছো, তাই না? হ্যাঁ, এতক্ষণে তো বুঝতে পারলেন মিস্টার শাকিল। শ্রাবণীর কথা শুনে শাকিল অনেক ঘাবড়ে গেল। চোখে মুখে ভয়ের প্রতিচ্ছবি দেখা দিল তার। আমরা কি করেছি তাই আমাদের এত বড় ক্ষতি করছো? শ্রাবণীর এমন অবাক করা হাসি দেখে শাকিল আরো ভয় পেল। হাসছো কেন? আরে পাগলা, বিক্রি করার হলে কত মানুষ ছিল, তুমি এত কষ্ট করে রাজি করাতে কেন যাব? জানি না। বিক্রি করবো না, মিথ্যে বললাম। চলো আমার সাথে। কোথায়? তোমার বোনকে স্কুলে রাখতে। কিন্তু ওখানে আরো অনেক ছেলে মেয়ে আছে, ভেবো না যে আমি তোমার বোনকে বিক্রি করছি। শ্রাবণীর কথা শাকিল বিশ্বাস করতে পারছে না, কিন্তু এখন উপায়ও নেই। রাজি যখন হয়ে গেছি তখন এসব বিশ্বাস করতেই হবে। শাকিল মনে মনে এসব ভাবছিল। তখন শ্রাবণী আবার বলল, কি ভাবছো? চলো। আচ্ছা চলো। এরপর শাকিল, রানী আর শ্রাবণী গাড়িতে উঠে রওনা হলো। যেতে যেতে এক বিশাল স্কুলের সামনে গাড়ি থামালো। শাকিল, তোমায় এখানেই থাকতে হবে, নয়তো সবাই তোমায় চিনে ফেলবে। কিন্তু আমি না গেলে? আমি সব সামলে নেব, বিশ্বাস রাখো। শাকিলের এক মন বিশ্বাস করতে বলছে, কিন্তু আরেক মন নিষেধ করছে। কি করবে বুঝতে পারছে না শাকিল।
শ্রাবণী কিছু না বলে রানীকে নিয়ে চলে গেল। শ্রাবণী রানীকে নিয়ে ভিতরে গেল। স্কুলের ভিতরে অনেক ছেলেমেয়ে খেলা করছে, তাদের সাথে অনেক মাস্টারও আছে। এটা দেখে শাকিল একটু ভরসা পেল। শ্রাবণী সোজা হেড স্যারের কাছে চলে গেল, সালাম দিয়ে অফিসের ভিতরে গেল। হ্যাঁ বলুন, কি সাহায্য করতে পারি? আসলে এই মেয়ের নাম রানী, একে এখানে ভর্তি করাতে চাই। হ্যাঁ, বাবার নাম বলুন। বাবার নাম শাকিল খান। আর মায়ের নাম? মায়ের নাম শ্রাবণী কি বলবে বুঝে উঠতে পারলো না। শাকিল তো বিয়ে করেনি, আর রানীর বাবা মায়েরও নাম জানা নেই। ঠিক তখনই রানী শ্রাবণীকে নাম ধরে ডাকছে, আর এটা শুনে হেড স্যার নামটা লিখে দিছে। হেড স্যার ভাবছে রানী ওর মায়ের নাম বলছে, আর রানী তো শ্রাবণীকে ডাকছে। এটা শুনে শ্রাবণী একটু অবাক হলো, কিন্তু কিচ্ছু বললো না। কিছু বললে অনেক প্রশ্ন আসবে, ও চায় না এত প্রশ্নের সম্মুখীন হতে। হেড স্যার রেজিস্ট্রেশন পেপার রেডি করে শ্রাবণীকে স্বাক্ষর করতে বলে। হেড স্যার বলে, বাবা কই? ওনারও তো স্বাক্ষর নিতে হবে। আসলে ওর বাবা অফিসে গেছে, ওখান থেকে আসলে আমি নিয়ে আসবো। ঠিক আছে। রানী মামুনি, তুমি যে ওদের সাথে খেলা করো, ওখানে আরও ছেলে মেয়ে আছে, সাথে স্যারেরাও আছে। রানী একথা শুনে শ্রাবণীর দিকে তাকায়। শ্রাবণী রানীকে নিয়ে বাইরে আসে। বাইরে এসে রানীর কপালে চুমু দিয়ে বলে, যা আম্মু, খেলা করো, আমরা প্রতিদিন তোমায় দেখতে আসবো। আচ্ছা। রানী চলে যায় খেলতে। রানী মাঠে আসতে শাকিল গাড়ির ভিতর থেকে রানীকে দেখতে পায়। রানী অনেক বন্ধু পেয়ে তাদের সাথে খেলায় যোগ দিল। শ্রাবণী সোজা এসে গাড়িতে উঠে পড়ল। ধন্যবাদ। কেন? এমনিতেই। আমি তুমি এখনো বিশ্বাস করতে পারোনি, তাই না? আচ্ছা চলো, ড্রাইভার গাড়ি নিয়ে নীল স্যারের বাসায় চলো। ওকে ম্যাডাম। তারপর তারা নীলের বাসার উদ্দেশ্যে রওনা দিল। কিছুক্ষণের মধ্যে নীলের বাসায় চলে এলো। শাকিল চোখ তুলে দেখে ইয়া বড় এক বাড়ি। বাড়ি নয় তো, যেন একদম রাজমহল, চারদিকে সুন্দর করে সাজানো। এটাই নীল স্যারের বাসা। ও, কিন্তু তোমায় ভেতরে কেমনে নিয়ে যায়? তোমায় দেখলে সবাই তো নীল মনে করবে। আমি যাব ভিতরে। শ্রাবণী ভাবতে ভাবতে একটা বুদ্ধি পেল। গাড়িতে ড্রাইভারের একটা ড্রেস ছিল, চায়না হিরোরা যেমন মাথায় টুপি দেয় কাপড় পরে না, ঠিক তেমনই। শ্রাবণী ওটা নিয়ে শাকিলকে বলল, এটা পরে নাও। এখানে? আচ্ছা আমি বাইরে যাচ্ছি। শ্রাবণী গাড়ি থেকে নেমে বাইরে দাঁড়ালো, আর সেই হেড স্যারের কথা মনে হলো। বারবার ভাবতে লাগলো, রানীর বাবা শাকিল হলে আর মা আমি হলে শাকিল আমার কি হয়? মনের মধ্যে এসব প্রশ্ন জাগতে লাগলো শ্রাবণের। কিন্তু আবার ভাবলো, শাকিল তো এখন নীলের স্ত্রীর সন্তান তো শাকিলের হবে, মানে শাকিল তো অন্য কারো। ওসবে মন দেবে না বলে ঠিক করলো শ্রাবণী। কিন্তু মনকে তো আর বালি চাপা দেওয়া যায় না। এসব ভাবতে শাকিল ভিতর থেকে ডাক দিল। শ্রাবণী গাড়িতে উঠে বসলো, আর জামার সেই টুপিটা মাথার উপর তুলে দিল। এবার কি করব? এই নাও, মাস্কটা পরে নাও। শাকিল মাস্ক পরে নিল। শ্রাবণী নিজেই সানগ্লাস পরে দিল। এখন শাকিলকে দেখলে কেউ সহজে চিনতেও পারবে না। কালো জাম্পার গায়ে, জাম্পারের সাথে টুপি মাথায়, মুখে মাস্ক আর চোখে সানগ্লাস, একদম অন্য মানুষ হয়ে গেছে। এখন তোমায় দেখে রানীও চিনতে পারবে না। ভালো। চলো ড্রাইভার, তুমি কিন্তু সব জানো, তোমায় বিশ্বাস করি বলে সাথে রেখেছি। ম্যাডাম, আমিও চাই নীল স্যারের খুনির শাস্তি হোক, আর আপনারা নির্ভয়ে থাকতে পারেন। আমার জীবন গেলেও কাউকে বলবো না। হুম। শ্রাবণী আর শাকিল গাড়ি থেকে নেমে গেটের সামনে গেল। গেটের সামনে অনেকগুলো দারোয়ান আর যন্ত্রপাতির অভাব নেই। কার্ড ছাড়া বাসার ভিতরে কেউ যেতে পারে না। যেহেতু শ্রাবণী নীলের অ্যাসিস্ট্যান্ট ছিল, তাই তার কাছে কার্ডও ছিল। কার্ড দেখাতেই তারা পথ ছাড়লো। শ্রাবণী আর শাকিল সামনে এগোতে লাগলো। শাকিল বাড়ির চারপাশে চোখ দিল। চারপাশে গুলি হাতে নিয়ে মানুষ দাঁড়িয়ে আছে, বিভিন্ন ফুলের গাছে ভরপুর। গেট থেকে প্রায় 2 থেকে 3 মিনিট হাঁটলেই বাসার গেট পাওয়া যায়। শ্রাবণের শাকিল চলে এলো। কলিং বেল বাজাতেই একজন যুবক এসে দরজা খুলে দিল। শ্রাবণীকে চিনতে পারতেই যুবকটা ভিতরে আসতে বলল। শাকিলকে এই অবস্থায় কেউ চিনতে পারলো না। শাকিল দরজা দিয়ে ঢুকলো। বাইরে থেকে বাড়িটা যত সুন্দর লাগলো, ভিতরেও তার থেকে বেশি সুন্দর। শাকিল তো চোখ ফেরাতেই পারে না। দামি দামি জিনিসপাতির সব খেলনা, ফুলের টব, আরো কত কি। শ্রাবণী শাকিলকে নিয়ে নীলের স্ত্রীর কাছে গেল। নীলের স্ত্রীর নাম ছিল জান্নাত। শ্রাবণী তাকে আপু বলে ডাকতো। তো জান্নাত তার ছেলেকে নিয়ে মনমরা হয়ে বসেছিলেন, আর দেওয়ালে ঝুলছিল নীলের ফটো। শাকিল আশেপাশে দেখতে দেখতেই হঠাৎ ওই ফটোটায় চোখ পড়ে। চোখ পড়তে শাকিল একটু চমকে উঠলো। এখন একটুখানি বিশেষ হলো শ্রাবণীকে। আপু কেমন আছো? কে? ও শ্রাবণী, তুই? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আমি আলহামদুলিল্লাহ ভালো। এটা কে? আমার বন্ধু, এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে যাই। ভালো, তা চাকরি কি পেলি? কেন? তোর ভাইয়া তো আর নেই, তা তুই কি করবি? ওসব কথা বাদ দাও, আন্টি কই? রুমে দেখ।
আচ্ছা শাকিল আসো। শ্রাবণী শাকিলকে সাথে করে নিয়ে পাশের রুমে চলে গেল। পাশের রুমে এসে দেখে নীলের মা নীলের ফটো নিয়ে কান্না করছিল। শ্রাবণী তাদের সাথেও কথা বলল। এসব দেখে শাকিল পুরো অবাক। শ্রাবণী যা যা বলেছে সব ঠিক। শাকিলের কাছে শ্রাবণীর সব কথা সত্যি বলে মনে হলো। তারপর বিদায় নিয়ে আবার গাড়িতে এসে বসলো। এবার এগুলো খুলো। কি মিস্টার, এবার বিশ্বাস হলো তো? কিন্তু একটা কথা, বলে ফেলো। ওরা অনেক লেখাপড়া জানা মানুষ, আর আমি একদম মূর্খ ছেলে, লেখাপড়ার কিচ্ছু জানি না। সব আমি তোমায় শেখাবো। ড্রাইভার চলো। তার মানে তুই আমার শিক্ষক? সম্মান দিয়ে কথা বলো। ও মা, তাই নাকি? কিন্তু আমি এই তুমি বলতে পারবো না। এসব ভদ্র তদ্র কথা আমার দ্বারাই হবে না, ছোট থেকে তুই বলে আসছি। আচ্ছা তোমার যা ইচ্ছে তাই বলো। শাকিলের শ্রাবণী মজা করতে করতে বাসায় এলো। দিন পেরিয়ে সন্ধ্যা বয়ে আসলো। মাগরিবের আজান দিতেই শ্রাবণীর নামাজ পড়লো। তারপর শাকিলকে নিয়ে পড়তে বসলো। ড্রাইভারকে দিয়ে একটা বই আনিয়েছে, সেটাতেই শাকিলকে পড়াতে শুরু করলো। শাকিলকে নিয়ে টেবিলে বসতে চাইলো, কিন্তু শাকিল বসবে না, কারণ ছোট থেকে সে মাটিতে বসে। আজ হঠাৎ করে কি করে চেয়ার টেবিলে বসবে? শাকিলের কথা অনুযায়ী শ্রাবণীও নিচে বসলো। শাকিল তুমি কি পারো? আমি কিচ্ছু পারি না, শুধু 1-2 পারি। শ্রাবণী এবার শাকিলকে 1-2 বলতে বললো। শাকিল উল্টাপাল্টা করে 1-2 বললো। এটা শুনে শ্রাবণী হাসতে লাগলো। এত বড় গর্ধব 1-2 পারে না। শাকিল এই কথা শুনে শ্রাবণীর দিকে করুণার দৃষ্টিতে চেয়ে রইল। শ্রাবণীর এটা দেখে অনেক মায়া হলো। কেন জানি শ্রাবণীর বুকের ভিতর ধরপড় শুরু হলো। সরি আর বলবো না, তবুও এভাবে তাকিও না। আমি শুনেছি মাস্টারের পড়া পারার জন্য নাকি কত অপমান করে, আর তুই থুক্কু, তুমি তো এইটুকু করলা। আমার দ্বারাই এই তুমি হবে না রে। আচ্ছা তোকে তুমি বলতে হবে না, আমিও তোকে তুই করেই বলবো, ওকে? কিন্তু মাস্টারকে তো কি? ধ্যাত মনে আসছে না। আমি বললাম তো আমায় অত সম্মান দিতে হবে না, আমি আর তুই বন্ধু, ওকে? ইচ্ছা নে এবার পর। শ্রাবণী বই বের করে শাকিলের সামনে দিল। শাকিল ছোট বাচ্চার মতো এক লোক বইয়ের উপরে দিল। এটা দেখে শ্রাবণীর হাসি পেলেও তা লুকিয়ে রাখলো। রাত 10টা পর্যন্ত শাকিলকে ক খ শেখালো। শাকিল আর জেগে থাকতে পারছে না, চোখে ঘুম একদম উঠে পড়ে লেগেছে। কিছুতেই তাকিয়ে থাকতে পারে না সে। শোন, আমি আর তাকিয়ে থাকতে পারছি না, নিন আসছে। আচ্ছা আজকে আর পড়তে হবে না, চল খেয়ে দিয়ে ঘুমাবি। ছুটি চুপ, তুই কি ছোট বাচ্চা যে এভাবে ছুটি করে চিল্লাস? আর করবো না। যা। এরপর শ্রাবণী শাকিলকে নিচে নিয়ে এসে রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে শাকিলকে খাবার দিল, কিন্তু শাকিল কিছুতেই উপরে বসে খাবে না। তাই শ্রাবণী আর জেদ না করে শাকিলের সাথে নিচে বসে খেতে লাগলো। খেতে লেগে শাকিলের রানীর কথা মনে হলো। অন্যদিনে রানীকে আগে খাইয়ে তারপর শাকিল খেত, কিন্তু আজ রানী শাকিলের থেকে অনেক দূরে। ওর জন্য একটু মন খারাপ হলো শাকিলের। কিরে কি হলো, খাচ্ছিস না কেন? কিছু না। রানীর কথা মনে হচ্ছে তাই না? ও আমার সাথে বসে খেত, একটু খাবার নিয়ে দুইজন খেতাম। জানি না রানী খাচ্ছে নাকি খাচ্ছে না। চিন্তা করিস না, রানী ওখানে অনেক খুশি থাকবে, খাবারের কোনো চিন্তা নেই। কিন্তু ওকে কখনো চোখের আড়াল করিনি। মন খারাপ করিস না, কালকে তো আবার দেখতে পাবি। শাকিল আর কিচ্ছু বলো না, চোখের পানি মুছে নিয়ে খেতে শুরু করলো। শ্রাবণী শাকিলের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে সেও খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে শাকিলকে বলল, শোন, তুই এখানে ওই রুমটাই শুয়ে পড়িস। তুই? গাধা, একবারই তুই আর আমি থাকলে অনেকে অনেক কিছু বলবে। কিন্তু আমি আর তুই তো বন্ধু, খারাপ কিছু তো করছি না। তুই বুঝবি না, চুপচাপ শুয়ে পড়, সকালে আবার পড়তে বসতে হবে। তুই যে গাধা বলা যায় না, আবার মাটিতে শুয়ে পড়বি। তো কোথায় শুব? আয় আমার সাথে। শ্রাবণী শাকিলকে নিয়ে গিয়ে একটা রুমে ওকে খাটের উপর শুয়ে দিয়ে শ্রাবণী ওর বাসায় চলে গেল। শাকিল নীলার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল একটা সময়। সকালে উঠে দেখে সূর্য বেরিয়ে গেছে। পাশে হাত দিয়ে দেখে রানীও নেই, রকিও নেই। শাকিল খুব ভয় পেয়ে গেল। একটু পর মনে হলো সে তো আর রেল লাইনের পাশে নেই। কিছুক্ষণ পর শ্রাবণী আসলো আর হাত মুখ ধুতে বলে সে নাস্তা রেডি করলো। এরপর দুজনে নাস্তা করে আবারও পড়তে বসলো। সকাল 9টা পর্যন্ত পড়লো। এরপর শাকিল রানীর কাছে যেতে চাইলো। শ্রাবণী সেই তখনকার মতো আবার শাকিলকে ওসব ড্রেস পরিয়ে দিল, যাতে কেউ চিনতে না পারে। এরপর ড্রাইভারকে নিয়ে চলে গেল রানীর স্কুলে। ওখানে এসে দেখে রানী অন্যদের সাথে খেলতেছে। শাকিল, রানীর সামনে যেও না, ওর মন খারাপ হবে। এখন দেখো কত খুশি আছে। বোনের খুশির কথা ভেবে সামনে গেল না, গাড়ি থেকে দেখে আবার চলে এলো। এভাবেই দিন কাটতে গেল। রাত দিন সমান করে শ্রাবণী শাকিলকে পড়াশোনা শেখাতে লাগলো, আর শাকিলও মন প্রাণ দিয়ে পড়তে লাগলো। 2-3 দিন পর পর রানীকে দেখতে যায় শাকিল। এদিকে শ্রাবণী আস্তে আস্তে শাকিলের প্রতি দুর্বল হতেই থাকে। হাজার নিষেধ করেও শ্রাবণীর মন মানে না, বারবার
শাকিলকেই কাছে চায়, কিন্তু শাকিলের থেকে অনেক দূর। কারণ শাকিল নীলার দেওয়া কষ্ট আর অপমানে এখনো ভরেনি। রাত হলেই তাকে সেই কষ্ট আর অপমানগুলো আঘাত করে এসে। দিন দিন শাকিল আস্তে আস্তে একটু একটু মডার্ন হতে চলেছে, মডার্ন হতে শিখেছে, মডার্ন হতে লাগছে। এর পেছনে শ্রাবণীর পুরো হাত রয়েছে। শ্রাবণী শাকিলকে সব শেখায়, খাবার থেকে কাগজপত্র, জামা কাপড়, বড় বড় লোকদের সাথে কেমনি কথা বলতে হয় এসব একদম নীলের স্টাইল অনুসরণ করে। শ্রাবণী নীলের অ্যাসিস্ট্যান্ট থাকায় নীলের সকল স্টাইল সে জানতো। সে কি করতো কি না করতো, কার সাথে কেমনে কথা বলতো সব। আর এসব কিছু শ্রাবণী শাকিলকে শেখালো, যাতে সবাই বুঝতে পারে এটাই নীল। শাকিল, তুই হাফ নীল হয়ে গেছিস। এখন নীল স্যারের জায়গায় তুই নিতে পারিস। কিন্তু শ্রাবণী কোনো সমস্যা হলে? সমস্যা হলে আমি তো পাশে আছি। আমি সব সময়ই তোর পাশে থাকবো, বুঝলি? হুম। এবার প্রথমে নীল স্যারের বাসায় চল। কিন্তু নীলের বউ তো আমায়। একথা শুনে শ্রাবণী মন খারাপ হয়ে গেল। শাকিলকে অন্য কারোর সাথে সে কি করে দেখবে। কি রে, কি হলো? কই কিছু না তো, চল। চল। শাকিলকে নীলের মতো করে জামা কাপড় পরিয়ে দিল আর নীলের বাসায় ফোন করে বলল নীলকে নিয়ে আসছি। নীল ফেরার কথা শুনে নীলের বাসার সবাই খুব অবাক হলো। সবাই ভাবতে লাগলো এটা কি করে সম্ভব, অপেক্ষা করা ছাড়া তাদের কিছু করার নেই। তাই সবাই অপেক্ষা করতে লাগলো। এরপর শ্রাবণী আর শাকিল নীলের বাসার উদ্দেশ্যে রওনা হলো আর কিছুক্ষণের মধ্যে এসে হাজিরও হলো। এই শোন না, কি? আমার না খুব ভয় করছে। আরে ভিতুরাম, কিচ্ছু হবে না, চল না। আচ্ছা তুই যখন বলছিস। তারপর শাকিল আর শ্রাবণী গাড়ি থেকে নামলো। দারোয়ান শাকিলকে দেখে অবাক হলো, অবাক হয়ে স্যালুট করলো আর গেট খুলে দিল। ওরা দুজনে চলে গেল। প্রথমে ঢুকতেই নীলের মায়ের সাথে দেখা। ভেতরে আসতে দেখলো সবাই ড্রয়িং রুমে বসে আছে। শাকিলকে দেখে একদম সেই শক খেলো। সবাই শাকিলকে নীল মনে করলো। সবাই একসাথে প্রশ্ন ছুড়ে মারলো শাকিলের দিকে। বাবা নীল, তুই? হ্যাঁ। এই প্রথম কোনো মা শাকিলের শরীরে হাত দিল, মায়ের মমতা দিল, মিষ্টির মতো ডাক শুনলো। নীলের মায়ের স্পর্শ পেয়ে শাকিলের জন্য মনে হলো শাকিল তার হারানো মাকে ফিরে পেয়েছে। আর থামতে না পেরেই বলে দিল, মা। হ্যাঁ বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আন্টি, নীল এতদিন শহরের বাইরে ছিল। হ্যাঁ মা, আমার অ্যাক্সিডেন্ট হবার পর আমি নদীতে পড়ে যাই আর সেখান থেকে এক জেলের বাসার সামনে চলে যাই। জেলে আমায় বাসায় তুলে হাতে পায়ে তেল দিয়ে ডাক্তার ডাকে। তারপর আমি টানা 6 দিন অজ্ঞান হয়ে থাকি। জ্ঞান ফেরার পর জেলেরা আমায় আস্তে আস্তে সুস্থ করে তোলে। কিন্তু পুলিশ তো বলেছিল তারা নাকি তোর লাশ পেয়েছে। এটা কি করে সম্ভব? জীবিত মানুষের লাশ কোথায় পাবে? ওটা হয়তো অন্য কারো। তুই ফিরে এসেছিস, এটাই আমার কাছে অনেক। নীলের মা শাকিলকে বসালো। অনেকদিন পর ছেলে ফিরেছে, আদর্শ আগে ভরে দিল। হাজার হলো সন্তান বলে কথা। কিন্তু শাকিল খেয়াল করলো নীলের স্ত্রী নীলের কাছে আসে না, দূর থেকে কেমন করুণা দৃষ্টিতে তাকিয়ে আছে। শাকিল তো পড়লো মহাবিপদে। শাকিল এবার শ্রাবণীর দিকে তাকালো। শ্রাবণী ইশারায় ওর দিকে তাকাতে মানা করলো। নীলের মা শাকিলকে খেতে দিল। দূরে দাঁড়িয়ে আছে নীলের স্ত্রী আর এক ছোট্ট ছেলে। কিন্তু মুশকিল হলো নীলের ছেলের নাম শোনা হয়নি শাকিলের। এবার কি হবে? এবার তো পাক্কা ধরা খাবে। শাকিল এদিক দিয়ে তাকিয়ে এক জায়গায় দেখতে পেল লেখা আছে জিহাদ। শাকিলের বুঝতে বাকি রইল না যে নীলের ছেলের নাম জিহাদ। জিহাদ শাকিলের কাছে আসতে যাচ্ছে, কিন্তু ওর মা ধরে আছে। এটা দেখে শাকিল বলল, জিহাদ বাবু, এসো এসো। ধ্যাত, আজ ক্যাডবেরি আনতে ভুলে গিয়েছি। সরি বাবা, এই যে কান ধরলাম আর ভুলবো না। একথা শুনে জিহাদ একটু মুচকে হাসি দিয়ে সব বাধা পেরিয়ে চলে এলো। কিন্তু নীলের স্ত্রীর মনের মধ্যে সন্দেহ এসে বাসা বাঁধল। জান্নাত কিছুতেই সেটা পার করতে পারছে না, মনের মধ্যে কিছুটা বাধা দিচ্ছে। নীলের মা শাকিলের জন্য খাবার এনে দিল। শাকিল পেট পরে খেলো। শাকিলের জন্য মনে হলো ওর মায়ের হাতে রান্না খাচ্ছে। কোনোদিন তো মায়ের হাতে রান্না খায়নি, তাই জানেও না। তবে নীলের মাকে শাকিলের মনে ধরলো, নিজের মায়ের জায়গাটা দিয়ে দিল। অনেকক্ষণ বসে থেকে গল্প করলো। এবার জান্নাত শাকিলে ডাকলো। শাকিল ভয়ে ভয়ে জান্নাতের কাছে অর্থাৎ রুমে আসলো। আর এদিকে শ্রাবণী বেলুনের মতো ফুলছে, সে তো মানতেই পারছে না। শাকিল রুমে ঢুকতে জান্নাত এসে দরজা লাগিয়ে দিল। এটা দেখে তো শাকিল আরো শেষ, কি করবে বুঝে উঠতে পারলো না। তুই কি সত্যিই নীল? জান্নাতের মুখে এমন অবাক করার কথা শুনে শাকিল অবাক হলো। তাহলে কি জান্নাত সব জেনে গেছে? তাহলে তো আমার রক্ষে নেই। ভয়ের সাথে সাথে এসব চিন্তা ভাবনা মাথায় ভিড় জমালো শাকিলের। কি হলো? তোর কি মনে হয়? এই, তুমি কি সব ভাষা বলছো? আগে তো এসব একদম বলতে না। না মানে আসলে জেলেদের ভাষায় তুই তোকার, ওখান থেকে আমিও শিখে গেছি। ও, আমার মনে হলো তুমি আত্মা টাত্মা নও তো। কি আমি আত্মা, তাই না? আচ্ছা আমি গেলাম, তুমি থাকো। একদম আগের মতোই রাগিয়ে আছো। জান্নাতের কথা শুনে শাকিল আবার অবাক হলো। শাকিল জানতোই না যে নীল রাগে ছিল। তুমি জানো যেদিন পুলিশ বলেছে তুমি আর নেই,
সেদিন আমি অনেক অনেক কেঁদেছি, তোমার কাছে চলে যেতেও চেয়েছিলাম। কি বলছো? হুম। জান্নাত, আমার কাজ আছে, পরে কথা হবে। তোমার কাজ আর কাজ, ধ্যাৎ। শাকিল কোনো রকমের বাহানা দিয়ে সেখান থেকে চলে আসে, আর নীলের মাকেও কোনো না কোনো বাহানা দিয়ে শ্রাবণকে নিয়ে চলে এলো। শাকিল শ্রাবণের হাত ধরে টেনে এনে গাড়িতে বসলো। কি করছিস? কেউ দেখলে কি বলবে? তাতে আমার কিচ্ছু যায় আসে না। পাগল হলি নাকি? আমি এটা পারবো না। এমন করে মানুষের ইমোশনাল নিয়ে খেলতে পারবো না। আমার দ্বারা এটা হবে না। কি বলছিস এসব? হ্যাঁ, ঠিকই বলছি। তুই কেন এমন একটা জঘন্য কাজ করতে চাচ্ছিস একটু বলবি? আমি শুধু এই পরিবারকে বাঁচাতে চাই। কি জন্যে? নীল স্যারের যত প্রজেক্ট, যত সম্পদ, যত টাকা সব এখন ওই রাফিক হাতাতে চায়। কিন্তু আমার জানা মতে নীলের সম্পত্তি তো তার স্ত্রী সন্তান পাবে। সব আইনের খেলা। নীল স্যার যখন অবিবাহিত ছিলেন তখন একটা প্রজেক্ট আসে, আর সেটাও ছিল অনেক বড় মাপের। তখন স্বাক্ষর করতে হয় যে নীল স্যার এই অবস্থায় মারা গেলে তার সকল জায়গা, জমি, টাকা পয়সা সব সরকারের নামে হবে। এটা ছিল রফিকের চালাকি করে তাকে স্বাক্ষর করে নেয় তাতে। আর বিয়ের পর নীল স্যার যেদিকে কোনো খেয়াল দেননি। এখন স্যার মারা যাওয়ার পর রফিক চৌধুরী সেটাকে প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এটা তো অন্যায়। আইন তো এটাকে মানবে না। আইন? শাকিল, এখানকার আইন সবার পকেটে থাকে। যার যত টাকা তার কাছে তত আইন। কিন্তু আমি কি করতে পারি? তুমি যে নীল হয়ে বাসা থেকে ঘুরে আসলে, এটা মিডিয়া জানবে, আর সাথে রফিক চৌধুরীও জানবে। এটাই হবে আমার অস্ত্র। আমার এসব কিছু ঠিক মনে হচ্ছে না। একটা পরিবারের সাথে এমন মিথ্যে অভিনয়, তাদের ইমোশনাল নিয়ে খেলা ঠিক নয়। আমি পারবো না। তুই শুধু তাদের ইমোশনাল দেখলি, তাদের জীবন যে বিপদে পড়ে আছে এটা দেখলি না। ওই রফিক এতদিন ধরে নীল স্যারের প্রতি রাগ পুষে রেখেছে। এখন কি এত সহজেই তার পরিবারকে ছেড়ে দেবে? আমরা অন্য রাস্তায় ব্যাক করব। হবে না, কোনো রাস্তা নেই। আমি সব দিকে চেষ্টা করেছি, আর তুই এখন নীল প্রমাণ হয়ে গেছিস। যখন তারা জানতে পারবে যে তাদের সাথে এমন অভিনয় করা হয়েছে, তখন তাদের কতটা কষ্ট হবে ভেবেছিস? তখন কষ্ট নয়, আমাদের প্রতি ঘৃণা হবে। তাই আমি আর তুই ওদের থেকে অনেক দূরে চলে যাব। অন্তত তারা তো সেফ থাকবে। তুই নীলের জন্য কেন এত কিছু করছিস? জীবনে প্রথম কাউকে ভাইয়া বলে ডাকতে পেরেছি। আমার কোনো ভাই ছিল না। আমি জন্ম হওয়ার পর আমার মায়ের একটা অসুখ হয়, আর ডাক্তার বলে আম্মু আর সন্তান নিতে পারবে না, নিতে চেষ্টা করলে মারা যেতে পারে। এই ভয়ে আর সন্তান নিইনি। ভাই বাবার খুব ইচ্ছে আমার ছোট থেকে। একটা ভাই থাকলে তাকে ভালোবাসতাম, খেলতাম। কিন্তু বড় হয়ে কারণ জানতে পারি। একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ কয়েকটা লোক আমায় ঘিরে ধরে। তখন আমি ক্লাস 10-এ পড়ি। আমি ভয়ে একদম কান্না শুরু করে দেই। সেই দিক দিয়ে নীল স্যার যাচ্ছিল। আমার এই অবস্থা দেখে গাড়ি থেকে নেমে আমায় সেই লোকগুলোর হাত থেকে বাঁচায়, আর বলে, বোন, তোর আর কিচ্ছু হবে না, আমি আছি। সেদিন আমি খুব খুশি হই। নীল স্যার আমায় আমার বাসায় নিয়ে গিয়ে নামিয়ে দিয়ে আসেন। তারপর? প্রায় আমাদের বাসায় যেত। একদিন আমি জানতে পারি স্যারেরও নাকি বোন নেই। তাই আমি ভাইয়া বলে ডাকি। নীল স্যার আমায় বোন বলে মাথায় হাত বুলিয়ে দেয়। আস্তে আস্তে ভাই বোনের সম্পর্ক বেড়ে যায়। আমাদের নিয়ে আসতে চাইছিল নীল স্যারের বাসায়, কিন্তু আমি রাজি হইনি। আমি বলি, আজ থেকে 3 বছর পর আমি তোমাদের বাসায় যাব একেবারে। ভাইয়াও রাজি হয়। এসএসসি পাশ করতে আমায় চাকরি দেয় ভাইয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে। আমি স্যার বলেই ডাকতাম। অবশ্যই এটার জন্য অনেক বকাও খেয়েছি। কেন? ভাইয়া বলে ডাকতে বলতো, কিন্তু আমি অফিসে স্যার বলতাম, আর বাইরে ভাইয়া। আজ 3 বছর পূর্ণ হতে চলল, কিন্তু সে ভাইয়া আর রইল না। তাই আমি তার পরিবারকে সেফ রাখতে চাই। ও, ড্রাইভার চলো। শ্রাবণী বলাতে ড্রাইভার গাড়ি স্টার্ট দিল, আর গাড়ি তার নিজ গতিতে চলতে লাগলো। শাকিল ভাবনা জগতে হারিয়ে গেল। তার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সে যা করছে এটা ঠিক করছে নাকি অন্যায় করছে? এই একটা প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না শাকিল। আর শ্রাবণী গাড়ির সিটে হেলান দিয়ে শাকিলের চিন্তা মাখা মুখখানে দেখছে, আর মনে মনে হাসছে। গাড়ি কিছুতে যাওয়ার পর হঠাৎ ব্রেক করলো, যার ফলে শাকিল আর শ্রাবণী দুজনেই খুব জোরে চমকে গেল। এত জোরে থামালে কেন? ম্যাডাম, সামনে কয়েকটা লোক হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। কি বলছো কি? নিশ্চয়ই ওরা শাকিলের জন্য এসেছে। তাই হবে হয়তো। সামনে তো আর এগোনো যাবে না। শাকিল, তুই একদম গাড়ি থেকে নামবি না। এতে আমার যা কিছু হবে হোক, তুই নামবি না। কিন্তু কেন? আর যা বলছি তাই করবি। একথা বলে শ্রাবণী গাড়ি থেকে নেমে গ্লাস লাগিয়ে দিল। শাকিল কিছু না ভেবে নিচের দিকে মাথা নিচু করে বসে রইল। শ্রাবণী এক পা করে ওই লোকদের কাছে গেল। কে তোমরা, আর এভাবে পথ আটকে দাঁড়িয়ে আছো কেন? হ্যালো ম্যাম, কি খবর? শ্রাবণী তাকিয়ে তো ভয় পেয়ে গেল। রাসেল কেন এখানে? রাসেল মানে রফিক চৌধুরীর চেলা।
যে মাঝে মধ্যে শ্রাবণীকে নোংরা নোংরা কথা বলে, বিয়ে করতে চায় ইত্যাদি। রাসেল তুই? ঠিক চিনেছিস জানেমান। আমি না বুঝতে পারি না, আমাদের মাঝে এত মিল থাকা সত্ত্বেও তুই কেন আমায় বিয়ে করতে রাজি হোস না? কারণ তুই একটা নোংরা ছেলে। আরে রাগ তোর নোংরা ছেলে। পৃথিবীতে সবাই নোংরা, তবে সেটা কেউ সবার সামনে প্রকাশ করে আর কেউ আড়ালে করে। তুই আড়াল করে দেখা দেখি। পারলে আমায় বিয়ে করবি তো? বাজে কথা বাদ দে, আগে বল পথ আটকেছিস কেন? সেটাই ভালো। শুনলাম তুই নাকি তোর নীল ভাইকে বের করছিস, আবার ওর বাসায় নাকি গেছিলি। হ্যাঁ গিয়েছিলাম তো। তোর কি সমস্যা? তোর মাথায় মনে হয় পুরোই গেছে। নীলকে তুই পাবি কোথায়? ও তো কি? ও কি? বল ও কি? না কিছু না। বল। অনেকক্ষণ হলো শাকিল গাড়িতে একা একা বসে আছে, কিন্তু এখনো শ্রাবণীর আসার কোনো নাম নেই, কোনো কথাই নেই। মাথা তুলতেই সামনে চোখ পড়লো আর দেখলো শ্রাবণীর হাত ধরে একটা ছেলে টানাটানি করছে, আর তার পাশে বেশ কয়েকজন গুন্ডা দাঁড়িয়ে আছে। এটা দেখেই শাকিল আর থাকতে পারলো না। সামনের কার দরজা খুলে শাকিল বের হলো, আর তখন শাকিলের কানে আসলো, চলো সোনা, আজ তোর সাথে বাসর করব। ছাড় আমায়, ছাড় বলছি। এই তোরা কি দেখছিস? হাত পা বেঁধে গাড়িতে ওঠা। এই ভাই এত তারা কিসের? গাড়ি তো আমারও আছে। শাকিলের কথা শুনে শ্রাবণী সহ সবাই কিছুটা অবাক হয়ে পেছনে দেখালো। রাসেল তো একদম শক খেলো, নীল এখানে কি করে আসলো, এটা কেমন সম্ভব? রাসেলের মাথায় এসব প্রশ্ন জাগতে লাগলো। গাড়ি আমারও আছে, শুধু মেয়েটাকে তুলতে হবে, তাহলে আমার গাড়ি পরিপূর্ণ হবে। এই কে তুই? চিনতে পারছিস না কে এটা? তোরা তো আগে থেকেই বোকা। আর হ্যাঁ, বিশ্বাস না হলে ওর হাতে একটা ঘুষি খেয়ে দেখতে পারিস। এই নকল নীল, আমি জানি তুই নীল না। আচ্ছা বল তো, প্লাস্টিক সার্জারি করেছিস নাকি মুখোশ? প্লাস্টিক সার্জারি করলে তো নীলের প্রয়োজন হতো, নীল তো তোদের কাছে নাই। আচ্ছা তুই এতটা কনফার্ম হয়ে কেন বলছিস যেটা নীল নয়? আমরা জানি এটা নীল নয়। নীল তাহলে কোনটা? আমাদের সোনা, তুমি তো ভালোই বুদ্ধিমান। সিআইডিতে চান্স পাওয়ার কথা ছিল। বাজে কথা বন্ধ কর। কিন্তু আমি এতটা বোকা নই। আজ তোকে ছাড়লাম জানু, এরপর ছাড়বো না, তোকে বিয়েই করে ছাড়বো। কথা বলে রাসেল সহ তার চেলাপেলারা চলে গেল। তোর কোথাও লাগেনি তো? না, গাড়িতে চল। এরপর তারা দুজনে গাড়িতে এসে বসলো। গাড়ি আবারও নিজ গতিতে চলতে লাগলো। কারা? ও একটা মাস্তান, রফিক চৌধুরীর বাম হাত। বুঝলাম, কিন্তু তোর সাথে কি সম্পর্ক? না মানে তোকে তো তুই বলেছিল। হ্যাঁ, আজ থেকে কয়েক বছর আগে থেকেও ও আমার পেছনে পড়ে আছে। আমায় নোংরা নোংরা অফার দেয়, খারাপ খারাপ কথা বলে। আমি যখন নীল ভাইয়াকে সব বললাম তখন নীল ভাইয়া ওকে প্রচুর মারে। তারপর থেকে ও আবার আসে, কিন্তু এবার অফার নয়, সোজা বিয়ের কথা বলে। তো করে নে, কতদিন আর একা থাকবি? মার খাবি। ওর মতো একটা মাস্তানকে আমি কখনো বিয়ে করব না। তো কাকে করবি? তোকে। হ্যাঁ? না, তোরও তো এখন বউ আছে। আচ্ছা বাদ দে, সারা জীবন আয় বুড়ি থাকবো। হা। এত হাসিস না, বাসায় এসে গেছি না। কি? শাকিল আর শ্রাবণী হাসতে হাসতে বাসায় গেল। রাত হয়ে গেছে, তাই তারা খেতে বসলো। আমার মাথায় একটা জিনিস কিছুতেই ঢুকছে না। সেটা? রাসেল এত জোর দিয়ে কি করে বলছে যে তুই নকল নীল? ও কেমনে জানলো? কেউ হয়তো বলে দিছে। ও একটু মাথা খাটা। তুই যে শাকিল নীল নয় এটা আমি আর তুই ছাড়া কেউ জানে না। রাসেল কেমনে জানলো? এই তো। ওর কথা শুনে মনে হচ্ছে ও নীলকে দেখেছে, তাই এত জোর দিয়ে বলতে পারছে। তার মানে নীল বেঁচে আছে? হতেও পারে, আবার নাও হতে পারে। কিন্তু কি করে জানবি? সেটাই বুঝতে পারছি না। এসব ভাবতে হঠাৎ শ্রাবণীর ফোন বেজে ওঠে। শ্রাবণী ফোন হাতে নিয়ে একটু সরে যায়। শাকিরের মাথায় সবকিছু যেন ঘুরতেছে, কিছুই বুঝতে পারছে না। একবার ভাবছে সে এসব করবে না, আবার ভাবছে এসব একটা সমাধান না দিয়ে চলে যাওয়া ঠিক হবে না। শাকিল এখন দুশ্চিন্তায় পড়ে গেল, কি করবে সে? শাকিল, বল। নীল স্যারের নামে যে লাশটা আছে ওটা অ্যাক্সিডেন্টে মরা লাশ নয়। নীল স্যারের নামে যে লাশটা আছে ওটা অ্যাক্সিডেন্টে মরা লাশ নয়, ওটা পানিতে ডুবে মরা লাশ। তবে মুখটা এমনভাবে পিষে দেওয়া হয়েছে যে মুখটা চেনা মুশকিল। খুব অবাক করার বিষয়। আমার জানা মতে নদীর পাড়ে অ্যাক্সিডেন্ট হলে তো ওখানেই পড়ে থাকবে, সেই নদীতে কি করে ডুবে মরবে? আর একটা কথা, লাশের মুখ ছাড়া অন্য কোথাও কোনো চিহ্ন পাওয়া যায়নি। অ্যাক্সিডেন্ট করছে অথচ কোথাও কাটিনি, এটা কেমন করে হতে পারে? আর নীলের গাড়ি তো বেঁকে বুকে একদম শেষ হয়েছিল, তাই না? ওই গাড়ি ঠিক করার মতো কোনো উপায় ছিল না। গাড়ি এতটা আঘাত পেল অথচ যে গাড়ি চালাচ্ছিল তার একটা আঁচড়ও লাগলো না। সেটাই তো ভাবছি। কিন্তু এসব তোকে কে বলল? নীল ভাইয়ার লাশ দেখে আমার সন্দেহ হয়েছিল, তাই আমি মর্গ থেকে লাশটা সরিয়ে আমি অন্য একটা ল্যাবে রাখি।
ভালো করছিস, এখন শুধু মুখটা চেনা গেলেই হতো। মুখটা খুব বাজেভাবে পিষে দেওয়া হয়েছে। যে এসব করছে সে খুব ভালো করে জানতো যে মুখটা ভালো রাখলে ধরা পড়ার সম্ভাবনা আছে। তাই এসব ওই রফিক চৌধুরী করেনি তো? নীল যদি বেঁচে থাকে তাহলে আমাদের হাতে সময় খুব কম। হুম। একটাই রাস্তা আছে, আর সেটা হলো রাসেল। রাসেল এমনিতেই তোর প্রতি দুর্বল, আর এটাই আমাদের প্রধান অস্ত্র। কি বলছিস? তুই ওকে কোথায় ফাঁকা জায়গায় ডাক কথা বলার জন্য। কিন্তু ও আসবে তো? সেটা তোর ডাকার উপর নির্ভর করবে। আচ্ছা, চেষ্টা করব। একবার যখন এই পথে পা দিয়েই ফেলেছি তখন এর শিকড় পর্যন্ত টেনে তুলব। এরপর শ্রাবণী রাসেলের নম্বর জোগাড় করে ওর কাছে ফোন করে আর মধুসূরে রাসেলকে ফাঁদে ফেলার চেষ্টা করে। রাসেল ফাঁদে পড়েও যায়। শ্রাবণীর কথা রাসেল রাজি হয় আর শ্রাবণী রাসেলকে একটা ফাঁকা বাসার অ্যাড্রেস দিয়ে সেখানে আসতে বলে। রাত্রি 10টার সময় রাসেল চলে আসে। শ্রাবণীকে রাসেলের কাছে পাঠিয়ে শাকিল আড়ালে লুকিয়ে থাকে। শাকিলের কথা অনুযায়ী শ্রাবণী রাসেলকে ড্রিঙ্কস করতে বলে, কিন্তু বেশি পরিমাণ করতে পারে না শ্রাবণী। উপায় না পেয়ে শাকিল সরাসরি যে রাসেলকে ধরেই 2-4 ঘুষি। তাড়াহুড়ো করেই শ্রাবণীর রসা দিয়ে রাসেলের হাত পা বেঁধে ফেলে। রাসেল, বাঁচতে চাইলে আমি যা যা বলবো তার সঠিক উত্তর দিবি। এই তুই কি ভেবেছিস নীলের চেয়ার তৈরি করে ওর সব সম্পত্তি হাসিল করবি? এটা কখনোই হবে না। নীলের সব সম্পত্তি আমার হাসিল করব। ওর পরিবারকে মাটির সাথে মিশিয়ে দেব। ওর বউয়ের প্রতিদান নামে পরিচিত পাবে। এটা বলেই রাসেল ভিলেনে হাসি দেয়। শাকিল এটা দেখেই বারে এক থাপড়। বল নীল কোথায়? নীল তোর মারা গেছে, ওর লাশ মর্গে আছে। ওই গল্প বাদ দে, ওটা নীলের লাশ নয়। আর আমার জানা মতে নীল বেঁচে আছে। বল নীল কোথায়? নীলকে আমরা মেরে ফেলেছি। না না, ও অ্যাক্সিডেন্টে মারা গেছে। না না, ওকে কেউ মেরে ফেলেছে। রাসেল একবার একই কথা বলছে আর ভিলেনের মতো হেসেই যাচ্ছে। এটা দেখে শাকিলের খুব রাগ হলো। নাক বরাবর দিল এক খুশি। রাসেল ব্যথায় কাতরাচ্ছে, তবুও সত্যি কথা বের করছে না। শাকিল, এ তো সত্যি কথা বলছেই না। হুম এখন কি করবি? কি আর করব, আমাদের সত্যিটা যখন জেনেই ফেলেছে তখন একে বাঁচাতে দেওয়া যাবে না, একে উপরে পাঠাতে হবে। আমায় মারলে তোরা সত্যি কোনোদিন জানতে পারবি না। এই কথা শুনে শ্রাবণী পাশ থেকে টেস্টার মার্তুল নিয়ে এসে রাসেলের হাত বরাবর ঢুকিয়ে দিল, পুরো হিন্দি সিনেমার মতো। শাকিল এটা দেখে পুরো অবাক হলো আর শ্রাবণী জোরে ঠেসে ধরলো, বলল, এবার বলবি নাকি মরবি? না, বলবো না। তাহলে এবার মর। শ্রাবণী আরো জোরে ঠাসে দিল, তবুও কিছুতেই রাসেল সত্যি কথা বলে না। এবার শাকিল আর শ্রাবণী একটা ঘরের রাসেলের হাত পা বেঁধে ফেলে চলে আসে। সেখান থেকে এসে রুমে ঢুকতেই শ্রাবণীর ফোনে কল আসে। শ্রাবণী কথা বলে জানতে পারে সেই প্রজেক্টের কাজ শুরু করতে হবে। কে ছিল? শাকিল, এখন তোর আসল পরীক্ষা শুরু। তোকে ঠিক যেভাবে যেভাবে শিখিয়েছি তুই সেভাবে সেভাবে কাজ করবি। হুম মনে রাখবি, ক্রেদিক ওদিক হলেই কিন্তু ধরা খাবি। তখন কেসটা অন্যদিকে ঘুরে যাবে। আচ্ছা। অফিস থেকে ফোন, সে প্রজেক্ট আবার চালু করতে হবে, ঠিক নীল ভাইয়ার প্ল্যান অনুযায়ী। সব মনে আছে? নীলের স্বাক্ষরও কিন্তু আমি শিখিয়েছি তোকে। মনে আছে। এরপর তারা অফিসে চলে গেল। ঠিক নীলের মতো করে শাকিল এন্ট্রি নিল। সবার চোখে সন্দেহের জাল দেখা দিল, কিন্তু শাকিলকে নীলের মতো অফিসে ঢুকতে দেখে কেউ কেউ বিশ্বাস করতে বাধ্য হলো। ম্যানেজার এসে একটা স্বাক্ষর করতে বলল। শাকিল কলম বের করে স্বাক্ষর করে দিল, তারপর বাদ বাকি কাজ করে বাসায় চলে এলো। এভাবেই দিন যায়। শাকিল আর শ্রাবণী কঠোর পরিশ্রম করে নীলকে খুঁজে বের করতে লেগে পড়ে, কিন্তু কোনো সূত্র হাতে পায় না। এদিকে রাসেলও মুখ খোলে না। অনেক মারধর করার পর শুধু এতটুকু জানতে পারলো যে নীল এখনো বেঁচে আছে, কিন্তু কোথায় আছে এটা বলে না। তারা পড়লো এক মহাবিপদে। রফিক চৌধুরী জান প্রাণ দিয়ে চেষ্টা লাগাচ্ছে শাকিলকে নকল নীল প্রমাণ করতে। শাকিল আর শ্রাবণী বেশি দিন রফিকের সাথে এমন যুদ্ধ করে টিকতে পারবে না। তার আগে যে করে হোক নীলকে খুঁজে বের করতে হবে। দিনরাত সমান করে খোঁজে, নীলের ফোন ট্র্যাপ করে, লোকেশন ট্র্যাপ করে, কিন্তু কোনোটাই কাজে আসে না। অনেকক্ষণ চেষ্টা চালায়, কিন্তু কোনো প্রমাণ পায় না। ক্লান্ত হয়ে পড়ে শাকিল শ্রাবণী নীলের বাসায় যাওয়ার জন্য বলে। শাকিল শ্রাবণীকেও সাথে করে নিয়ে যায়। এরপর সোজা নীলের বাসায় যায়। নীলের স্ত্রীর সাথে শাকিল বেশ ফ্রি হয়ে যায়, কিন্তু নীলের বউ জান্নাত তার স্বামী ভেবে সম্মান আদর ভালোবাসা সব দিতে লাগে। আজ 3 দিন হলো শাকিল নীলের বাসায় যে ওদের সাথে দেখা করে আবার চলে আসে। নীলের মাও কোনো রকম সন্দেহ করে না, নীলের বউ তো নাই। 3 দিন পর যখন শাকিল নীলের বাসায় আসলো তখন জান্নাত জেদ হলো আজকে ওর সাথে এই বাসায় থাকতে হবে। কিন্তু এটা তো নীল নয়, এটা তো শাকিল। আর শ্রাবণী শাকিলকে বারবার বারণ করছে। আজ 3 দিন হলো তুমি ফিরে এসেছো, অথচ আমার একটুও সময় দিচ্ছ না। আরে পাগলি, জানোই তো অনেক ব্যস্ত আছি। অফিসের কাজ, তার সাথে কারা নীলকে মারতে এসেছিল এটাও তো জানতে হবে। নীল কে মানে? তুমিই তো নীল।
আরে সিনেমার স্টাইলে বললাম। ও, এসে থেকেই দুই ভাই বোন, শুধু কাজ আর কাজ। বাসায় যে কিছু কাজ থাকে তার দিকে কোনো খেয়ালই নেই। বাসায় কাজ করার অনেক সময় আছে, কয়েকটা দিন আমায় বাইরে থাকতে হবে। তুমি তো আগে এমন ছিলে না, যতই কাজ থাকুক সব ফেলে আমায় সময় দিতে, আর এখন? দেখো, তখন আমার কোনো চিন্তা ছিল না, আমার চোখে তো কোনো শত্রু ধরা ছিল না, কিন্তু এখন আমায় মারতে চেয়েছে, এখন অনেক কাজ আমার। তখন থেকে তুমিই বলে যাচ্ছ মারতে চেয়েছো। তোমায় কে মেরেছে? তোমায় কে মারছে? তোমার তো অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেটাই আমায় জানতে হবে। কিন্তু প্লিজ আর কয়টা দিন প্লিজ। ওকে ওকে, যাও। বাবুর খেয়াল রেখো বাই। কোনো রকম জান্নাতকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসে শাকিল, কিন্তু শাকিলের মনে একটা ভয় কুড়ে খাচ্ছিল। যখন জানতে পারবে আমি ও নীল নই, আমি শাকিল, তখন কতটা কষ্ট পাবে নীলের মা। শাকিল আমার একটা পরিবার পেয়ে নিজের পরিচয় ভুলেই যায়, ভেবেই নেয় সেই বাড়ির একজন ছেলে, নীলের মা তারও মা, কিন্তু সেই ভয়টা বারবার তাই কষ্ট দিচ্ছে। মন খারাপ করে বাসায় আসে শাকিল। তখন থেকে দেখছি তোর মন খারাপ, কি হয়েছে বলতো? না কিছু না। আপুর কাছ থেকে আসার পর থেকে দেখছি তোর মন খারাপ। আপু কি কিছু বলেছে? শ্রাবণী, আর কতদিন এভাবে অন্যের মন নিয়ে খেলতে হবে? আমি আর পারছি না। শাকিল, আর বেশি দিন না, শুধু একবার নীল ভাইয়াকে খুঁজে বের করি, তারপর সব ঠিক হয়ে যাবে। আমাকে ওরা মাফ করবে? আমি না ওই পরিবারকে নিজের ভেবে নিয়েছি। জীবনে কোনো দিন মায়ের আদর পাইনি, কিন্তু ওই পরিবারে যে পেয়েছি। নীল ভাইয়াকে পেলে সবাই আমাদের ক্ষমা করে দেবে, তুই একদম চিন্তা করিস না। এভাবে শ্রাবণী শাকিলকে সান্ত্বনা দিয়ে রাতের খাবার বেড়ে দিয়ে শ্রাবণী তার নিজ বাসায় চলে যায়। শাকিল খাওয়া দাওয়া করে রুমে আসে, বালিশে মাথা দিতেই তার পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। তার মধ্যে থাকে নীলার কথা মনে হতেই শাকিলের চোখ দিয়ে পানি পড়ে যায়। খুব ভালোবাসতে থাকে, কিন্তু টোকাই হওয়াতে সে তাকে আর ভালোবাসাকে অপমান করে তাড়িয়ে দেয়। নীলার প্রতি একরকম রাগ হয়ে যায় শাকিলের, সে তার প্রতিশোধ নিতে চায়, তার মন ভাঙার প্রতিশোধ। পরের দিন শ্রাবণীকে শাকিল সব বলে, নীলার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শ্রাবণীকে বলে। শ্রাবণী এসব শোনার পর তার মাথার উপর আকাশ ভেঙে পড়ে। নিজের অজান্তেই সে শাকিলকে ভালোবেসে ফেলে, কিন্তু আজ জানতে পারলে শাকিলের মনে অনেক আগে থেকে একজন ঘর বেঁধে আছে। শ্রাবণী নিজের কষ্টকে আড়াল করে শাকিলকে সান্ত্বনা দেয়। নীলা এটা ঠিক করেনি, ভালোবাসা রং টাকা পয়সা এসব দেখে হয় না, মন দেখে হয়। আমি তাকে খুব ভালোবাসতাম, জীবন দিয়ে তাকে ভালোবাসতাম, কিন্তু সে আমায় সহ আমার ভালোবাসাকে অপমান করছে। কি করতে যাচ্ছিস তুই? তোর কণ্ঠ এমন হলো কেন? এমনি। আমি ওর সাথে দেখা করব, ওর মুখে টাকা পয়সা ছুঁড়ে মারবো। যেই টাকার জন্য আমার ভালোবাসাকে অপমান করছে, আজ আমি সেই টাকার উপর থাকি, এটা তাকে দেখাতে চাই। কিন্তু শাকিল সাবধান, তুই ভুলে যাস না তুই এখন নীল হয়ে আছিস। রাজশাহীতে কেউ ঢাকার নীলকে চিনবে না, তুই চিন্তা করিস না। আমি কি যাব? না, তুই এই দিকটা সামলা। আচ্ছা, তবে কয়েকজন গার্ডকে নিয়ে যা। এরপর শাকিল BMW X1 কাটা নিয়ে রওনা হলো। কয়েক মাস পর সেই চিরচেনা শহরে প্রবেশ করলো। এরপর কি হলো সেটা তো আপনারা জানেনই। শাকিল গাড়ি নিয়ে মহল্লায় গেল, সবাই অবাক হয়ে তাকিয়ে রইলো। নীলার সাথে কিছুক্ষণ তর্ক হলো। চলুন আমরা বর্তমানে ফিরি। শাকিল গাড়ির সিটের সাথে মাথাটা লাগিয়ে দিয়ে এসে ভাবছিল, হঠাৎ কারো ডাকার আওয়াজে শাকিল বাস্তবে ফিরে এলো। চোখ খুলে দেখে শ্রাবণী দাঁড়িয়ে আছে। শাকিল নিজেকে আবিষ্কার করলো ঢাকা শহরে। কিছু সময় লাগলো বুঝে উঠতে যে সে এখন বাসায় এসে পড়েছে। শ্রাবণী শাকিলে এমন ভাব দেখে অবাক হলো, তার চেয়ে বেশি অবাক হলো শাকিলের চোখ দুটো দেখে। শাকিলের চোখ দুটো লাল টমেটোর মতো হয়ে গেছে। নীল স্যার, আপনি ঠিক আছেন তো? সবার সামনে শ্রাবণী শাকিলকে নীল বলে ডাকে। আর শাকিলের সাথে যেই দুজন গেছিল তারা শ্রাবণীর চাচাতো দুই ভাই ছিল। তারাও জানতো, যদিও কিছুটা সময় আগেই জেনেছে। স্যার, আর ইউ ওকে? ইয়াএম ওকে। ভেতরে চলেন। হুম। এরপর শ্রাবণী শাকিলকে ভিতরে নিয়ে এসে বেডরুমে শুয়ে দেয়। আর এদিকে নীলা শাকিলের এমন আচরণ দেখে পাগলের মতো হা করে দাঁড়িয়ে থাকে। তার মধ্যেও প্রতিশোধের আগুন জ্বলে ওঠে। আজ পর্যন্ত কেউ ওকে এভাবে অপমান করেনি। রাগে গজগজ করতে করতে উপরে চলে আসে। এদের কাহিনী পাশ থেকে রফিক চৌধুরী দেখতে পায়। রফিক চৌধুরী কেন এখানে, এটা পরে জানতে পারবেন। রফিকের মনে প্রশ্ন জাগে, নীলার সাথে কি শত্রুতা? নীলার সাথে কেন কথা বলবে নকল নীল? রফিক চৌধুরী সে বাড়িতে আসলো আর নীলাকে ডেকে কথার ছলে বলে দিল, নীলের সাথে তোমার কি সম্পর্ক? না মানে নীলকে তুমি কেমন করেছিল? এই নীলকে? আর কার কথা বলছেন? না আসলে ওর সাথে কথা বলে তো তাই বললাম আর কি। নীল নাম তো প্রথম শুনলাম, আর কার সাথে কথা বললাম? এটা শুনে রফিক চৌধুরীর মনে বিশাল প্রশ্ন ভিড় জমায়। একটু আগে কার সাথে কথা বললে? ও ও নীল হতে যাবে কেন? ওর নাম তো শাকিল। ও একটা টোকাই, হঠাৎ টোকাই থেকে এমন কিভাবে হলো সেটাই বুঝতে পারছি না। তুমি কি শিওর এটা শাকিল? 100% শিওর। ও তো আমায় প্রপোজ করছিল, তখন তো ওর পাশে যাওয়া যেত না। ও
ওয়াক, কি বিশ্রী গন্ধ! আর আজও কিনা আমায় সবার সামনে অপমান করে চলে গেল। রবি চৌধুরী নীলার কথা শুনে খুব অবাক হলো। পকেট থেকে ফোন বের করে নীলের ছবি দেখালো। এটা তো শাকিল। না, ওর নাম নীল শিকদার, ঢাকা শহরের টপ বিজনেসম্যান। এটা কি করে হতে পারে? কয়েকদিন আগে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন এই ছেলেটা এসে বলছে ও নাকি নীল। ও, তার মানে নীলের এত সম্পত্তি দেখে লোভ সামলাতে না পেরে এখন নীল শিকদার হয়ে গেছে। নীল আর শাকিলের হুবহু দেখতে এক, সেজন্য সবাই শাকিলের কথা বিশ্বাস করে। হুম। তুমি এক কাজ করো, নীলের বাসায় অ্যাড্রেস দিতেছি, সেখানে যাও। হ্যাঁ, আমি তাই করব। ওই ছোট লোকের বাচ্চাকে আমি ছাড়বো না। আমায় হুমকি দেয়, আমায় নাকি এই পথের ভিখারি বানাবে। এবার আমিও ওকে ভিখারি বানাবো। যাও। রফিক চৌধুরী নীলের অ্যাড্রেস দিল নীলাকে। নীলার সাথে সাথে গাড়ি বের করে রওনা হলো ঢাকার উদ্দেশ্যে। রফিক চৌধুরী তো অনেক খুশি, তার প্ল্যান সাকসেসফুল হয়েছে। এবার তার পথে আর কেউ থাকবে না। এদিকে শাকিল মনমরা হয়ে বসে আছে, কিছুই তার ভালো লাগছে না। শ্রাবণী শাকিলে এমন মনমরা দেখে সেও কষ্ট পাচ্ছে। শাকিলের মন ভালো করার জন্য অনেক কিছুই করলো, কিন্তু কাজ হচ্ছে না। আই শাকিল, কি কি হয়েছে? কিছু তো বল। এমন মনমরা হয়ে থাকিস না প্লিজ। নীলাকে দেখে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল রে। মন খারাপ করিস না, চল আমরা রানীর কাছে যাই, তাহলে তোর ভালো লাগবে। চল। এরপর গাড়ি বের করে শাকিল আর শ্রাবণী চলে গেল রানীর কাছে। ভাইয়া, আপু, কেমন আছেন ভাইয়া? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো শোনা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো। রানী, শাকিল আর শ্রাবণী আরো কিছুক্ষণ গল্প করলো। এরপর স্কুলের স্যারের কাছ থেকে ছুটি নিয়ে রানীকে নিয়ে রওনা দিল। আচ্ছা আপু, আপনি আমার ভাইয়াকে খুব ভালোবাসেন তাই না? আসলে ঠিক তখনই শাকিলের ফোনটা বেজে উঠলো। শাকিল স্ক্রিনে তাকিয়ে দেখে জান্নাতের ফোন। জান্নাত কেন ফোন করলো? তোকে ডাকার জন্য। রানী, তুমি জানতে চেয়েছিলে না আমি ওকে ভালোবাসি কিনা? আমি ভালোবাসলেই কি, তোমার ভাইয়া অলরেডি বুকিং। শ্রাবণী চুপ করে বল, কি করবো? রিসিভ করে কথা বল। আচ্ছা। শাকিল ফোনটা রিসিভ করলো, সাথে সাথে ফোনের উপর থেকে ভেজা কণ্ঠে জান্নাত বলল, কোথায় যাচ্ছ? রাস্তায়। এক্ষুনি একবার বাসায় আসো। কেন? আসতে বলছি, আসবা। আচ্ছা আচ্ছা, আসছি। ফোন কেটে দিল। শ্রাবণী, জান্নাতকে সব বলতে হবে, নয়তো আমি আর এমন প্যারা নিতে পারছি না। আর কতদিন ওর কাছ থেকে পালিয়ে বেড়াবো? কাজের দোহাই দিয়ে আজ কয়েক মাস হলো পালিয়ে আছি, আর কত? একজন পুরুষ একজন মহিলার কাছে যা চায় সেটাই তো জান্নাত তোকে দিতে চায়, তাহলে পালানোর কি আছে? দেখ, আমি অন্যদের মতো না, আর কারো ইজ্জতের উপর আমার কোনো লোভ নেই। মেয়েদের আমি যথার্থ সম্মান দেই, এমন কথার কোনোদিন বলবি না। সত্যিই তুই সবার থেকে আলাদা। আজকের দুনিয়ার মেয়ের দেহ পাবার জন্য প্রেম ভালোবাসা হয়। ওসব কথা রাখ, এবার বল কখন বলবি জান্নাতকে? আপুকে সামলানো খুব মুশকিল হবে রে। আমি কিচ্ছু জানি না। আচ্ছা, আগে চল, কি জন্য ডাকলো? জানিস আজকে জান্নাতের কণ্ঠ কেমন অন্যরকম লাগলো। এমনি হয়তো। শাকিলের কথা বলো না, মন দিয়ে গাড়ি চালাতে লাগলো। কিছুক্ষণ পর নীলের বাসার সামনে এসে দাঁড়ালো। বাড়িটা কেমন যেন ঠান্ডা হয়ে গেছে, কোনো আওয়াজ কোনো শব্দ কিচ্ছু নেই। শাকিল গাড়ি থেকে বেরোতে পকেট থেকে লকেটটা পড়ে গেল, যেটা শাকিল জন্মের পর থেকে তার গলায় পড়ে আছে। এখন আর তেমন পড়ে না, তাই লকেট পকেটে রাখে। ভাইয়া, তোমার লকেট? আগে তো এটা গলায় থাকতো, আজ হঠাৎ পকেটে কেন বলো তো? গলায় তেমন আর পড়ি না। বড় লোক হয়ে তোমার আম্মুকে ভুলে গেলা? কি বলছিস? গলায় পড়ো বলছি। আচ্ছা, পড়লাম। এবার ভেতরে চল। এরপর তিনজনে গেট দিয়ে সোজা ড্রয়িং রুমে ঢুকে পড়লো। ঢুকে তো অবাক হলো, সবাই মনমরা দাঁড়িয়ে আছে। শাকিল ভিতরে যে দাঁড়ালো, তখন জান্নাত শাকিলের কাছে আসলো। শুকনো মুখে শাকিলের দিকে তাকিয়ে ঠাস করে একটা থাপড় বসিয়ে দিল। শাকিল গালে হাত দিয়ে অবাক দৃষ্টি তাকিয়ে আছে। আপু, কি করছো? চুপ, ওর মুখে আমায় আপু ডাকবি না। কি বলছো? হ্যাঁ, ঠিক বলছি। কত টাকা লাগতো তোদের? হ্যাঁ, কত টাকা? আমায় বলতি, আমি দিতাম। দরকার হলে নীলের সব সম্পত্তি দিয়ে দিতাম। তোরা তো এই জন্যই এসেছিস। আপু, কি বলছো? এখন ন্যাকামো করে লাভ নেই। কি হয়েছে? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আর ওকে মারলি কেন? কিচ্ছু জানিস না তাই না? একজন রাস্তার টোকাই এনে আমাদের নীল বানালি, আর আমার সব বিশ্বাস করে নিব, এটাই তো ভেবেছিলি তাই না? টোকাই? এই আমার সামনে দাঁড়িয়ে আছে নকল নীল, শাকিল খান, একজন টোকাই। আর আমাদের এগুলো সম্পত্তির
লোভ সামলাতে না পেরে তোরা দুজন এমন জঘন্য কাজে নেমে পড়েছিস। আরে কি বলছো? ওই নীল? না, ও নীল নয়। ও যে নীল স্যার নয় এর প্রমাণ কি? আছে, এই দেখ, এই শাকিলের ভাই। যেদিন মরে সেদিন টিভিতে শাকিলের ফটো দেখা গেছে। এই ভিডিও দেখে শ্রাবণী তো একদম পাথর হয়ে গেল। এবার তো সত্যি সত্যি প্রমাণ হয়ে গেল। তোরা মানুষ না, তোরা জানোয়ার। না হলে একজনের দুঃখে ভরা মানুষের সাথে এমন খেলা খেলতেই না। আমার ছেলেকে এরাই খুন করেছে, এরাই খুনি। বল, আমার ছেলেকে কেন খুন করলি? বল, কি ক্ষতি করেছিল তোদের? শাকিল আর শ্রাবণী চুপ করে দাঁড়িয়ে আছে। এই টোকাই, বল কি জন্য এমন করলি? কত টাকার দরকার বল? ওর কোনো দোষ নেই, আমার বলাতেও করেছে। তোরা তো ভালোই অভিনয় করতে পারিস। বাহ বাহ, লোকে বলে পর কোনোদিন আপন হয় না। আজ এই কথার মানে বুঝলাম। আপু, তোমাদের ভালোর জন্যই আমরা এসব করেছি। কি ভালো করবি? স্বামী হারিয়ে আধমরা ছিলাম, ছেলে হারিয়ে এক মা আধা মরা ছিল। তোরা তো আমার পুরোই মেরে দিলি। নীল ভাইয়া বেঁচে আছে। থাক, আর অভিনয় করতে হবে না। এবার অন্তত মরা মানুষটাকে ছেড়ে দে। আপু কি বলছো? ভাইয়া পড়েনি? বিশ্বাস করো। বিশ্বাস? বিশ্বাস তো করেছিলাম, সেই জন্য তো আজ এই অবস্থা। এবার বিশ্বাস করলে না জানি খবরে পৌঁছাতে হয়। কিন্তু নিজের বোনের জায়গাটা তোকে দিয়েছিল, কখনো পর ভাবিনি। সবসময় তোর পাশে ভাই হিসেবে থেকেছে। আর আজ সেই লোকটা চলে যাবার পর তুই তার পরিবার আর তার সম্পদ নেওয়ার জন্য কি উঠে পড়ে লাগলি, মিথ্যে অভিনয় করলি। এটাই কি ছিল তার প্রতিদান? আপু, আমাদের কথায় বিশ্বাস করো, মানছি নীল নকল। হ্যাঁ, ওর নাম শাকিল খান, ও একটা টোকাই। ওকে আমি এখানে এনেছি, আমি ওকে নীল বানিয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমাদের কোনো খারাপ মতলব ছিল না, আর নেই। তাহলে কি জন্য করলি? আমরা তোমাদের ভালোর জন্যই করেছি, নীল ভাইয়াকে বাঁচানোর জন্য করেছি। এবার অন্তত মিথ্যে বলা বাদ দে। আপু, আমি মিথ্যে বলছি না। প্লিজ, আর বিশ্বাস করতে বলিস না, আমরা মরে যাব। শ্রাবণী বলার মতো আর কিচ্ছু রইল না। জানাদা নীলের মা এদের কষ্টের বুকটা ফেটে যাচ্ছে। নীলের মা ছেলের সুখে জ্ঞান হারালো। সবাই মিলে ধরে রুমে নিয়ে গেল। নীলের মায়ের এমন অবস্থা দেখে শাকিলের চোখ দিয়ে পানি চলে আসলো। শাকিল কোনোদিন মায়ের আদর পায়নি, প্রথম পেয়েছে এই মানুষটার আদর। এই মানুষটাকে প্রথম মা বলে ডেকেছে। শাকিল নীলের মায়ের কাছে যাবে এমন সময় জানাদা পথ আটকালো। থামেন, আপনি আমার মাকে ছোবেন না। আজ আপনার জন্য আমার এই অবস্থা। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনি এখানে থাকলে হয়তো সে আর বাঁচবে না, সাথে আমরাও। তাই হাত জোর করে বলছি, চলে যান প্লিজ, চলে যান, আপনার পায়ে ধরছি। শাকিল আর কিচ্ছু বলল না, রানীকে নিয়ে চলে আসলো। সাথে শ্রাবণীও আসলো। শাকিল চোখ ভরা পানি নিয়ে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে একটা ফাঁকা জায়গায় আসলো। রানীকে নিয়ে ওখানে বসে পড়লো। শ্রাবণীও শাকিলের পাশে এসে বসলো। সরি, আপনি কেন এখানে? লাথি খাবি? তুই যেখানে আমিও সেখানে। তুই চলে যা, আমরাও আবার সেই রেল লাইনের পাশে চলে যাব। আমাকে নিয়ে যাবি প্লিজ? কেন? আমি তোকে ছাড়া বাঁচবো না, আমিও তোর সাথে থাকবো, প্লিজ নিয়ে চল। না, আমি একজন টোকাই, আর আমার সাথে গেলে তোর সব সুখ হারিয়ে যাবে। তার চেয়ে বরং তুই এখানেই থাক। এখানে থাকলে আমি তিলে তিলে মরে যাব। যাদের আপন ভেবেছিলাম তারাই তো বুঝলো না। তোর বাবা মার কাছে যা। অত কিছু জানি না, আমি তোর সাথেই থাকবো। জেদ করিস না। আমি জানি তুই নীলাকে ভালোবাসিস, তাই হয়তো আমায় তোদের মধ্যে নিতে চাস না। আমি কথা দিচ্ছি, আমি তোদের মাঝে কোনো বাধা হয়ে দাঁড়াবো না। ওকে আমি ঘৃণা করি। ওর মতো মেয়ে ভালোবাসা মানে টাকা বুঝে। শাকিলের শ্রাবণী এমন করে কথা বলছিল, হঠাৎ শাকিলের ফোনটা বেজে উঠলো। কে বলছেন? নীলা? বাহ, ভালোই তো চিনেছেন। বেঈমানকে কখনো ভুলতে নেই। তা আমায় তো বললেন আমায় নাকি পথের ভিখারি বানাবেন। এখন তো তুই পথের ভিখারি। 1 ঘন্টার মধ্যে আসল নীল নকল নীল সব শেষ। শাকিল কথা না বলে ফোনটা কেটে দিল। কি বললো? আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, নীলা কেমনে জানলো আমি এখানে নীল হয়ে আছি, আর অ্যাড্রেস কেমনে পেলো? তাই তো কোনো খবরও তো তোর কথা লেখা নেই। আমি বারণ করেছি। নিশ্চয়ই এতে নীলের আশেপাশে কারো হাত আছে। আচ্ছা শ্রাবণী, নীলের সকল শত্রুর পরিবারের পিক দেখাতে পারবি, মানে ডিটেলস? প্রথম রফিক চৌধুরী থাকে এখানে, পরিবার বলতে কেউ নেই। মানে রফিক একাই থাকে। পরিবার বলতে তো কেউ না কেউ অবশ্যই আছে। আমার জানা মতে নেই। তুই ভালো করে খোঁজ নে তো। আচ্ছা দাঁড়া, আমি রফিকের পিএকে ফোন করি। ওর নম্বর তোর কাছে কেন? আগের প্রজেক্ট নিয়ে কথা হতো। আচ্ছা। শ্রাবণী রফিকের পিএর সাথে কথা বলে।
হ্যাঁ, তোর ধারণা ঠিক। রফিকের পরিবার আছে, আর সেটা এখানে নয়, রাজশাহী থাকে। রাজশাহীতে? হুম, ওর পরিবারের সকলের পিক দিতে বললাম, এই তো এসে গেছে। শ্রাবণী ফোন থেকে রফিকের পরিবারের পিক দেখালো শাকিলকে। শাকিল এটা দেখে তো অবাক। এরা কারা? এটা রফিক, পাশেরটা ওর স্ত্রী, তার পাশেরটা ওর মেয়ে। নীলা? এটাই নীলা? হ্যাঁ, তার মানে নীলা রফিকের মেয়ে আর এস রফিকের প্ল্যান। হুম। নীলার পাশে এই ছেলেটাকে? আমি বললে বিশ্বাস করবি না, তাই থাক। বল। ওটা ওর বর। কি? 2 বছর আগে ওদের বিয়ে হয়েছে। ওর বর দেশের বাইরে থাকে, সামনের বার দেশে ফিরবে। দেখ, মিথ্যা বলা বন্ধ কর। আমি তো তোকে বললামই, আমি বললে তোর বিশ্বাস হবে না। একটা মেয়ে এতটা নিচে নামতে পারে? নীলা তো হেব্বি ভালো, তাই না? ওসব বাদ দে। নীলা বলল আসল নীল আর নকল নীল সব শেষ, এর মানে কি? নীল কোথায় আছে এটা হয়তো নীলা জানে। রাইট, এক কাজ কর, ট্যাব বের করে নীলার লোকেশন ট্যাগ কর। 1 মিনিট। শ্রাবণী ল্যাপটপ বের করে নীলার নাম্বার থেকে নীলার লোকেশন বের করলো আর তা অনুযায়ী সামনে এগোতে লাগলো। রানীকে শ্রাবণীর বাসায় রেখে আসলো। আস্তে আস্তে শাকিল আর শ্রাবণী এমন জায়গায় এসে পড়লো যেটা থেকে শ্রাবণী খুব অবাক হলো। শাকিল, এটা তো নীল স্যারের পুরনো ফ্যাক্টরি। মানে? অনেকদিন আগে এটা বন্ধ হয়ে গেছে। নীল ভাই এখানে কাউকে আসতে দিত না। কেন? একবার এখানে এক শ্রমিক এসেছিল আর এক বিষাক্ত সাপের কামড়ে দেয়। তখন লোকটা মারা যায়। তারপর থেকে এখানে সবাইকে আসতে নিষেধ করা হয়েছে। কিন্তু নীলা এখানে কি করছে? ভেতরে চল, তাহলেই দেখতে পাবি। তারপর শাকিল আর শ্রাবণী আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলো। মাঝখানে আসতেই হঠাৎ করে চারপাশ থেকে ঘিরে ধরে অনেক গুঞ্জ। সামনে থেকে আস্তে আস্তে বেরিয়ে আসে রফিক চৌধুরী আর তার মেয়ে নীলা। ভেবেছিলাম পোশাকের সাথে সাথে তোর বুদ্ধিটাও পাল্টে গেছে, কিন্তু এখন তো দেখছি একাম আগের মতোই বোকা আছিস। কি বলতে চাস তুই? তুই হয়তো ভেবেছিস সেখানে তোর নিজের বুদ্ধিতেই আসছিস, কিন্তু এটা একাম ভুল ধারণা। আমরা তোকে এখানে আনছি। মানে? আমাদের প্ল্যান অনুযায়ী নীলা তাকে ফোন করে, তার সাথে কথা বলে, তার হাতে একটি রাস্তা তুলে দেয়, আর তুই বকার মতো সেই রাস্তা ধরে মৃত্যুর মুখে হাজির হলি। জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আজ কার মৃত্যু আছে সেটা একমাত্র আল্লাহ জানে। আজ তোর মৃত্যু আমার হাতে, তার সাথে তোর স্যাম চেহারার অধিকারীও। নীল কোথায়? মারেনি, কারণ ওকে মারে আমাদের কী লাভ, বরং আমাদের হাতে থাকলে লাভ। তাই না মেরেই সবার কাছে মেরে দিছি, শুধু একটা স্বাক্ষরের অপেক্ষা। স্বাক্ষর কি করবি? নেওয়া কমপ্লিট। এখন নীল সিদ্ধারের সব সম্পত্তির মালিক আমি। এবার তোকে ছেড়ে দে। ছাড়লে কেমন হবে? তোরা তো আমার সব রূপ দেখে ফেলছিস, তোদের তো ছাড়া যাবে না। কি করতে চাচ্ছিস তুই? ফোন। রফিক চৌধুরী পকেট থেকে ফোন বের করে সাংবাদিককে ফোন করে বলো, আজকের ব্রেকিং নিউজ, নীল শিকদারের তার সমস্ত সম্পত্তি আমার নামে লিখে দিয়ে গেছে। এই কাগজপত্র সব আমার কাছে। ফোন কেটে দিল। বস, আপনার মাথায় এত বুদ্ধি? আমায় তো মেরেই ফেলবেন, তার আগে আমায় একটা অটোগ্রাফ দিবেন প্লিজ প্লিজ, তাহলে আমি ধন্য হব। হ্যাঁ অবশ্যই, হা হা হা। শাকিল একটা কাগজ নিয়ে রফিকের সামনে ধরলো আর রফিক চৌধুরী কলম বের করে তাতে স্বাক্ষর করে দিল। আপনি কত মহান। হা হা হা। হেসে নে, মন খুলে হেসে নে। এবার কি হবে? আমাদের হাত থেকে তো সব চলে গেল। নীল ভাইয়াকে কি করে বাঁচাবো? একটু ওয়েল করছো না? মরার জন্য ওয়েট করো, তারপর সব ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা আমাদের নয়, এবার তোর হবে। মানে? এবার টিভি চালু কর। রফিক চৌধুরী তাড়াতাড়ি রিমোট হাতে নিয়ে টিভি অন করলো আর শ্রাবণী সহ রফিক আর তার লোকেরা সবাই অবাক হলো, এমনকি নীলাও। আজকের ব্রেকিং নিউজ, শহরের টপ বিজনেসম্যান নীল শিকদারের খুনিকে পাওয়া গেছে। এতদিন পর সে মুখ তুলে দাঁড়িয়ে আছে। এখন নীলের সমস্ত সম্পত্তি তার নামে দাবি করছে। তার বক্তব্য হচ্ছে নীল তার সমস্ত সম্পত্তি তার নামে লিখে দিয়ে গেছে। সে আর কেউ নয়, সেটা হচ্ছে শহরের দ্বিতীয় টপ বিজনেসম্যান রফিক চৌধুরী। হ্যাঁ, আমরা সকলেই জানি তারা একে অপরের শত্রু। একজন লোক তার সব থেকে বড় শত্রুকে কি করে সম্পত্তি দিতে পারে? আর নীলের পরিবার ছিল, তার ছেলে ছিল, মা স্ত্রী সবাই ছিল। আদালতের মত অনুযায়ী নীল তার সমস্ত সম্পত্তি তার পরিবারের যে কোনো একজনের নামে রাখছে। নীল মারা যাওয়ার পর তার সমস্ত সম্পত্তি তার পরিবার পাবে, ইত্যাদি ইত্যাদি। এটা শুনে রফিকের কপালে চোখ উঠে গেল। কি রে, সবকিছু ঠান্ডা লাগছে তো? এটা কি করে সম্ভব? সবকিছু সম্ভব বস। কি করে করলি তুই এটা? নকল নীল হয়ে যখন থেকেছি তখন তো নীলের নকল স্বাক্ষরটা পারা তো স্বাভাবিক, আর আমিও পারতাম। যখন জানতে পারলাম তার সম্পত্তির দিকে তোর চোখ, তখন আমি কাউকে না বলে নীলের সমস্ত সম্পত্তি তার পরিবারের নামে করে দিই। আর স্বাক্ষরের তারিখ ঠিক দিই কয়েক মাস আগের। এটা যে করেই হোক আদালতে পৌঁছালাম।
আর সাংবাদিককে বললাম যে নীলের সম্পত্তি নিজের বলে দাবি করবে, সেই নীলের খুনি। তারপর বাকি কাজটা তো তুই করলি। শাকিল, এটা তুই কি করলি? কখন? আমি তো তোর সাথে সবসময় ছিলাম। আমি এটা কাউকে বলতে চাইনি, তোকেও না, শুধু নীলের কথা ভেবে। সরি রে। ইটস ওকে। অলরেডি পুরো শহর জেনে গেছে তুই নীলের খুন করেছিস। করিনি, তবে করব। এই কে আছিস? ওকে মার। সবাই ঝেঁকে মেরে আসতেই হঠাৎ বাইরে প্যাঁপো আওয়াজ আসলো। সবাই থমকে দাঁড়ালো। পুলিশ কিভাবে টের পেল? তুই আমাদের না, পুলিশদের ডেকেছিস। তোর মেয়ে আমায় লোকেশন দিয়েছে, আর আমি সেটা সরাসরি পুলিশের হাতে দিছি। ভালো হয়নি বল? তোকে তো আমি। মিস্টার নীলা, এরপরেও কি বলবেন যে আমাদের বুদ্ধিটা পাল্টায়নি ম্যাডাম? বেইমানের দুনিয়ায় কি করে বাঁচতে হয় এটা আমি জেনে গেছি। তাহলে ডায়লগ পরে মারিস, ওদের সাথে তো আমাদেরও ধরবে। আমাদের নামে কেস আছে, নকল নীল সাজার। দেখছিস কি, লুকিয়ে পড়। শাকিল শ্রাবণের হাত ধরে ফ্যাক্টরির ভিতরে লুকিয়ে গেল। রফিক পালাবে এমন সময় পুলিশ ভিতরে চলে এলো। রফিক সহ তার চেলাদের হাতে অস্ত্র দেখে সন্দেহ করে অ্যারেস্ট করলো। শাকিলের শ্রাবণী এবার বের হলো। পুলিশ তো চলে গেল, এবার ভাইয়াকে কোথায় পাবো? আর এই ফ্যাক্টরিটা ভালো করে খুঁজে দেখ। হুম। তারপর শ্রাবণী আর শাকিল পুরো ফ্যাক্টরি খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে সন্ধ্যা নেমে আসলো। হঠাৎ শ্রাবণী শাকিলকে ডাক দিল। শাকিল তাড়াহুড়ো করে এসে দেখে নীলকে একটা বেঞ্চের সাথে বেঁধে রাখছে। শাকিল খুলতে গেল, তখন শ্রাবণী শাকিলের হাত ধরে নিল। থাম, আমি কিছু একটা শব্দ পাচ্ছি। শাকিল মোবাইলের টর্চ বের করে দেখে এ তো মাথা খারাপ। নীলের বুকের সাথে টাইম বোমা লাগানো আছে, তাতে সময় মাত্র আর 1 মিনিট। নীল অজ্ঞান হয়ে আছে। মোবাইল ধর। না শাকিল, তুই যাস না প্লিজ। আর আমার কিচ্ছু হবে না। না, তুই যাবি না। উপায় নেই, এখন বোমটা নষ্ট করতে হবে, কিন্তু এতে জীবনের ঝুঁকি আছে। তুই চলে যা। না। তুই কি চাস না নীলের পরিবারে আবার হাসি ফুটুক? জীবনের প্রথম একটা পরিবার পেয়েছিলাম, কিন্তু আজ আমার জন্য তারা কষ্ট পাচ্ছে। আমি আমার জীবন দিয়ে হলেও তাদের আবার হাসি ফিরে দিব। তোর কিছু হলে আমি বাঁচবো না, তাই আমিও তোর সাথে থাকবো। তুই দূরে যা। তোর আর আমার কিছু হলে রানীর কি হবে? না, যাবো না। শ্রাবণী শাকিলের হাত শক্ত করে ধরলো। শাকিল মানা করার সত্ত্বেও শ্রাবণী শাকিলকে একা ছেড়ে গেল না। শাকিল এটা দেখে খুব অবাক হলো। শ্রাবণীর প্রতি একটা মায়া জেগে গেল। আমার হাত ছাড়, নয়তো তার কেমনে কাটবো। শ্রাবণী শাকিলের হাত ছেড়ে পেছন থেকে জড়িয়ে ধরলো। শাকিল এবার বিসমিল্লাহ বলে লাল আর নীল তারে হাত দিল। মুহূর্তেই রকির কথা মনে হলো। এই বোমার জন্য রকির মৃত্যু হয়েছে, হয়তো আজ আমারও হবে। একথা ভেবে শাকিল চোখ বন্ধ করে দুই তার একসাথে দিল টান। সাথে সাথেই শিরশির করে একটা শব্দ হলো। তারপর আর কোনো আওয়াজ না পেয়ে শাকিল চোখ খুলে দেখে বোমার আলো নেমে গেছে, মানে বোমা বন্ধ হয়ে গেছে। শাকিল এবার বুকে ফু দিয়ে শ্রাবণীর হাতে হাত দিল। শ্রাবণী চোখ খুলে দেখে নীল তার দিকে তাকিয়ে আছে। শ্রাবণী বোমার দিকে তাকিয়ে দেখে বোমা বন্ধ হয়ে গেছে। এরপর শ্রাবণী আর কিছু না ভেবেই শাকিলকে জড়িয়ে ধরলো। শাকিলও আলতো করে জড়িয়ে ধরলো। এরপর তারা নীলকে খুলে দিল। নীল একবার চোখ খুলে তাকিয়ে আবার অজ্ঞান হয়ে গেল। নীলের ওজন একদম পাতলা হয়ে গেছে, তাই শাকিল নীলকে 2 হাত দিয়ে তুলে নিল। নীলের হাতে যেই কাপড় দিয়ে বাঁধা ছিল সেটা দিয়ে শাকিল তার মুখ বাঁধল। এরপর পাশের একটা হসপিটালে ভর্তি করালো। নার্স নীলকে চিনতে পারছে, সাথে ডক্টররাও। তাড়াতাড়ি নীলকে নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। শাকিল আর শ্রাবণী এসে ফোন নিয়ে নীলের স্ত্রীকে ফোন দিল। শাকিল জানে তার নম্বর থেকে ফোন দিলে জান্নাত ধরবে না, তাই ডাক্তারের ফোন থেকে ফোন দিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি কে এটা পরে জানবেন। আপনার স্বামী মিস্টার নীল শিকদার হাসপাতালে আছে। রং নাম্বার। ঠিক নম্বর বিশ্বাস না হলে এসে দেখে যান। ফোন কেটে দিল। কি করবি এখন? ওদের সন্তানকে ওদের কাছে ফিরিয়ে দিয়ে আমি বিদায় নিব তোদের সবার থেকে। আবার ওই একই কথা, আমি তোর সাথে থাকবো। অনেকক্ষণ পর ডক্টর বেরিয়ে আসলো। ডক্টর শাকিলকে বলল অনেক পরিমাণ নির্যাতন করা হয়েছে, তাই অবস্থা খুবই খারাপ। এ কথা বলে শাকিল চলে গেল। শাকিল মুখ বাঁধা অবস্থায় নীলের কাছে গেল। নীলকে দেখে মনে হচ্ছে না যে ওকে কয়েক মাস থেকে বন্দি করে রাখছে। চুলদাড়ি মোজ সব একদম আগের মতোই, শুধু একটু চেহারার বদল হয়েছে। ঠিক তখনই জান্নাত আর নীলের মা এসে হাজির হলো। এসে দেখে নীল শুয়ে আছে। জান্নাত আর ওর মা ভাবলো হয়তো এটা শাকিল। পাশে শ্রাবণী দাঁড়িয়ে আছে। একবার ঠকিয়ে মন ভরেনি, আবার শুরু করেছিস? আরে আপু, এটা সত্যি সত্যি ভাইয়া। আমি ভাবতেও পারছি না, মরা মানুষকে নিয়ে তোরা আর কত মিথ্যে বলবি। ভাইয়া মরেনি, এটাই ভাইয়া। প্লিজ এইবার থাম। আপনি এদিকে দেখেন। জান্নাত শাকিলের দিকে তাকাতে শাকিল মুখ থেকে কাপড়টা সরিয়ে নিল। আমি শাকিল, উনি আপনার নীল, এটাই সত্যি। এটা দেখে জান্নাত আর নীলের মা খুব অবাক হলো। একই মতো দুজন। নীলের মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। সঙ্গে সঙ্গে নীলকে বুকে টেনে নিল। তখন শাকিল সেখান থেকে চলে আসলো আর সোজা শ্রাবণীর বাসায় চলে এলো। জান্নাত আর নীলের মা অনেক খুশি। একটু পর নীলের জ্ঞান ফিরল। বাবা, তুই বেঁচে আছিস?
মা তুমি, আমি এখানে কেন? মা, রফিক আমায় মেরে ফেলবে মা। বাবা শান্ত হ, ও তোকে কিছু করতে পারবে না। এখন তুই আমার কাছে আসিস। আমি কি করে আসলাম এখানে? সেটা তো আমরাও জানি না। আমার মতো একটা লোক আমার কাছ থেকে বোমা সরালো, আমায় তুলে নিল, তারপর আর কিছু জানি না। শাকিল, তার মানে শাকিল তোমার বাঁচিয়েছে। শাকিলকে? একদম হুবহু তোমার মতোই দেখতে। মানে? নীলের মনে প্রশ্ন জাগলো। এদিকে শাকিল রানীকে নিয়ে রওনা হলো, সাথে জোর করে শ্রাবণীও আসলো। শাকিল সোজা হসপিটালে আসলো। নীলের রুমে এসে দরজা লাগিয়ে মুখ থেকে কাপড় সরালো। নীল এটা দেখে অবাক হলো। নীল ভাইয়া, সরি, এতদিন আপনার জায়গায় আমি ছিলাম শুধু আপনাকে খুঁজে বের করতে। তবে এটাতে আমার কোনো ক্রেডিট নেই। আছে শত শ্রাবণীর। শ্রাবণী আমায় জোর করে শহরে আনে। সবাই মানতো আপনি মরে গেছেন, কিন্তু শ্রাবণী এটা বিশ্বাস করতো না, তাই আমায় দিয়ে আপনাকে খুঁজতে লেগেছিল। এখন আপনাকে পেয়ে গেছে, তাই আমার কাজ শেষ। আর জান্নাত আপু, আপনার সাথে অনেক অভিনয় করছি, তবে আপনার দিকে কোনো কুনজর দেইনি। মারলে মাফ করবেন, আর আপনার বোনকে বোঝান ও আমার সাথে যাবার জন্য উঠে পড়ে লেগেছে। আমি একজন টোকাই, আর এত বড় পরিবারের মেয়ে একজন টোকাইয়ের সাথে থাকবে, এটা লোকে কেমনে বলবে? ফলে আপনাদেরই সম্মান নষ্ট হবে। আর আম্মু, সরি, মাফ করবেন, জীবনের প্রথম আপনাকে আম্মু ডেকেছি। নিজের মায়ের জায়গাটা আপনাকে দিয়েছি, এই জন্য একবার আপনার পায়ে হাত দিই প্লিজ। শাকিল নীলের মায়ের পায়ে হাত দিল। তখনই শাকিলের লকেটটা শার্টের ভেতর থেকে বেরিয়ে গেল। দাঁড়াতে সেটা বুকের ওপর ঝুলতে লাগলো। আর এটা দেখতে পেলেন নীলের মা। শাকিল চলে যাচ্ছে, এমন সময় শ্রাবণী শাকিলের পায়ে পড়ে গেল। প্লিজ আমায় ছেড়ে যাস না, আমি তোকে ছাড়া বাঁচবো না। শাকিলের বুকটা ফেটে যাচ্ছে, আর না করতে পারো না। যদিও শ্রাবণী ভালোর জন্য না করেছিল, কিন্তু না, আর পাচ্ছে না নিজেকে আটকাতে। ভাইয়া, আপু নাও আমাদের সাথে। শাকিল শ্রাবণীকে নিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ পেছন থেকে ডাক দিল, শাকিল, জি বলেন। এই লকেট তোর কাছে কি করে? এটা আমার মা, মানে আমার মায়ের দেওয়া লকেট। দেখি এদিকে আয়। নীলের মা শাকিলের কাছে এসে শার্টের হাত জড়িয়ে দেখলো। এই তো আমার সেই হারানো শাকিলের চিহ্ন। বাবা, তুই এতদিন কোথায় ছিলি? আমি তোকে কতই না খুঁজেছি। এই লকেট তোর আর নীলের জন্মদিনে তোর বাবা পরিয়ে দিয়েছিল। হ্যাঁ, এটা তো আমার কাছেও আছে। সেদিন তোদের নিয়ে ঘুরতে গেছিলাম রাজশাহী। হঠাৎ ঘূর্ণিঝড় এসে সব এলোমেলো করে দেয়, সাথে তোকে আমার কাছ থেকে কেড়ে নেয়। সারা শহর তোকে অনেক খুঁজেছি, কোথাও পাইনি। সেই ঝড়ে আমি একটা গর্তে যে পড়ি, সেখানকার একটা দাদু আমায় তুলে নিয়ে বাঁচান। 3 দিন নাকি অজ্ঞান ছিলাম। দাদু আমায় বলতো, তোকে দেখতেই আমার বুকটা ভরে গিয়েছিল। শাকিল ফিরে গেল তার হারানো মাকে আর ভাইকে। জান্নাত পেল তার স্বামীকে। ওদিকে নীলা আর রফিক চৌধুরী থানায় নিয়ে গেল। যখন সবখানে জানাজানি হলো যে নীল ফিরে আসছে, তখন নীল হসপিটালে অসুস্থ অবস্থায় ছিল। নীলের কাছে পুলিশ ফোন করে সন্দেহ বসত, আর নীল সব সত্যি বলে। এটা পুলিশ শুনে রফিকের ফাঁসির কথা ভাবলো, কিন্তু নীল বারণ করলো। নীলের কথা অনুযায়ী পুলিশ রফিক চৌধুরীর শাস্তি কমিয়ে কয়েক মাস জেল দিল। এদিকে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠল নীল। শাকিল, নীল, রানী আর জান্নাত তাদের মাকে নিয়ে অনেক সুখী হলো। এই নিয়ে তাদের সংসার ভরে গেল। কয়েকদিন পর শাকিলের সাথে শ্রাবণীর বিয়ে হলো। শাকিল আর নীল দুজন যেহেতু একই, তাই জান্নাত আর শ্রাবণী ঝামেলায় পড়তো মাঝে মাঝেই, যার ফলে দুজনের চ্যালেঞ্জ স্টাইল, দাড়ি স্টাইল আলাদা, যেন তারা চিনতে পারে। শাকিল টোকাই থেকে আজ কোটি কোটি টাকার মালিক। শাকিল আর নীল দুই ভাই মিলে তাদের বিজনেস আরো বড় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর রানীকে এবার আরো একটা বিশাল নাম করে স্কুলে ভর্তি করালো। কয়েক মাস পর রফিক চৌধুরী জেল থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে রফিক সোজা তার অফিসে চলে গেল, কিন্তু দুঃখের বিষয় তাকে সেখানে ঢুকতে দিল না। রফিক চৌধুরীর অফিসে আগের সব কর্মচারী আর নেই, এখন সব নতুন নতুন কর্মচারী। এটা দেখে রফিক চৌধুরী খুব অবাক হলো। একজন কর্মচারীকে ডেকে এসবের কারণ জানতে চাইলে কর্মচারী বলল শাকিল স্যারের কাছ থেকে সব জেনে নেবেন। রফিক চৌধুরী কর্মচারীর কথা অনুযায়ী শাকিলকে ফোন করলো। রফিকের অনেক রাগ হলো শাকিলের কথা শুনে। রাগে গজগজ করতেই ফোন দিল। শাকিল ফোন রিসিভ করলো। এই শাকিল, এই তুই এসব কি শুরু করছিস? আরে আগের শ্বশুরমশাই যে, আপনারই তো ফোনের অপেক্ষায় ছিলাম। বাজে কথা বাদ দে, আর বল তুই অফিসে কি করিস? হ্যাঁ, আরে আপনি তো মহান, আপনি তো দয়ালু। টোকাইদের দুঃখ দেখতে না পেরে আপনি আপনার এতগুলো সম্পদ তাদের নামে করে দিয়েছেন। কি দয়ালু আপনি।
এই এই কি বলছিস তুই? কি বলছিস? আমি কখন টুকাইদের নামে আমার সম্পত্তি লিখে দিলাম? আহা আহা, কি মানুষ গো আপনি! লোকে সবার সামনে দান করে আর আপনি চুপি চুপি দান করেন। বাহ বাহ! কি বলছিস তুই এসব? আপনার একটা অটোগ্রাফ দিবেন প্লিজ? তার মানে তুই? ইয়েস, ওটা তোর কাছে অটোগ্রাফ নেইনি, বরং অটোগ্রাফের নামে দলিলে স্বাক্ষর করে নিয়েছি। তোকে আমি ছাড়বো না। আমায় পরে দেখিস, আগে তুই পিছনে দেখ। রফিক চৌধুরী অবাক হয়ে পেছনে তাকায়। পেছনে দেখে দেখে অনেক মানুষ সহ সাংবাদিক আসছে। এখন তুই নিজেকে সামলা। তুই আমার সাথে বেমানি করলি? ভাগ্য ভালো যে তোর সব সম্পত্তি নেইনি, যেটুকু আছে সেইটুকু বাঁচাতে চাইলে ঢাকা শহর থেকে চলে যা, আর ভুল করেও আমার পরিবারের দিকে চোখ তুলে তাকাবি না। আমি আসবো, আবার আসবো, তখন প্রতিশোধ নিব, চরম প্রতিশোধ। তখন দেখা যাবে। রফিক চৌধুরী ফোন কেটে দিল। পরের দিন শোনা গেল রফিক চৌধুরী আর ঢাকা শহরে নেই। খবরে ব্রেকিং নিউজ হলো, রফিক চৌধুরী তার এতদিনের কামানো টাকা পয়সা সব টোকাইদের নামে দান করে সে সম্মানের সহিত তার নিজ বাসায় চলে গেছে। এরপর তাদের সুখে শান্তি সুখে তাদের জীবন কাটতে লাগলো।